দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান নতুন প্রজন্মের মননে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আজ আমাদের সাথে আছেন অধ্যাপক মানস চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আছেন সহকারী অধ্যাপক শহীদ মল্লিক স্যার, নৃবিজ্ঞান গণবিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ এবং সমাজ বিজ্ঞান বিভাগে তিনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন এবং বর্তমানে ইস্টার্ন ফিনল্যান্ড ইউনিভার্সিটি ফিনল্যান্ডে গবেষণারত আছেন। আমাদের সাথে আছেন এই প্রজন্মের ছাত্রনেত্রী এবং গণবিশ্ববিদ্যালয় অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদিকা লাবণ্য তরফদার। আমি অনুষ্ঠানের শুরুতেই চলে যাচ্ছি মানস চৌধুরী স্যারের কাছে। স্যার, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আমাদের এই যে টেকনিক সমস্যাগুলো এটাতে এগুলোতে ভুগছিলাম আসলে। বলা যায় টেন্সড আছি, এছাড়া কিছু না। এই পর্যায়ে আমি একটু শহীদ মল্লিক স্যারের কাছে চলে যাই। স্যার, আপনি কেমন আছেন? ধন্যবাদ। আমি ভালো আছি। সমস্যা একটাই, যেটা হচ্ছে আমি আমার কথা দুবার শুনতে পাচ্ছি। ফাইনালি যদি শোনা যায় তাহলে ভালো। তবে স্যার, আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি, আশা করি সমস্যা হবে না। ওকে, গ্রেট। লাবণ্য তরফদার, আপনি আশা করি আমাদেরকে শুনতে পাচ্ছেন এবং আশা করি আপনি সুস্থ আছেন। জি দাদা। আচ্ছা, তো আমাদের আলোচনার প্রথমে আমি আমাদের মানস চৌধুরী স্যারের কাছে চলে যেতে চাই এবং প্রথমে সকল গেস্টকে আমরা যে প্রশ্নটা করে থাকি সেটা হচ্ছে যে স্যার, আমরা তো এখানে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারকে নিয়ে কথা বলবো। তো ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাথে আপনি কিভাবে পরিচিত হলেন? আপনার সেই প্রথম পরিচয়ের মুহূর্তটা যদি আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, ঘটনাচক্রে ওনার সাথে আমার কখনো যেটাকে বলা হয় মুখোমুখি সাক্ষাৎ পরিচয় হয় নাই, কিন্তু আমি যখন ভর্তি হই এক তো হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ঢাকায় আসা। এর আগে বিচিত্রাতে একটা দুটো নিবন্ধে ওনার কাজকর্মের খবর ক্যাজুয়ালি পড়া, যখন কিনা আপনি ধরেন সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করার একজন হিসেবে গুরুত্বগুলো একই রকম ভাবে তৈরি হয় নাই তখনও। শহীদ ভাইয়েরও মনে পড়বে যে 85-86 সালের দিকে জাহাঙ্গীরনগরে আপনার পুরনো কলাভবনের সামনে একটা বিজ্ঞাপন ছিল, ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট হবে বা ইত্যাদি। একটা সাদা রঙের বিলবোর্ড, কি বলে, সাইনবোর্ড। আমি জানি না আদৌ শহীদ ভাইয়ের মনে আছে কিনা। তো আমার নানান রকম কৌতূহলের মধ্যে আমি খোঁজ নিচ্ছিলাম যে এটা মানে কিভাবে হচ্ছে সাইনবোর্ড দেখা যায়। এবং 86 সালে সাইনবোর্ড ক্যাম্পাসে খুব বেশি না, বাঁশের উপরে দাঁড় করানো। আমার নানান রকমের যে আলাপ আলোচনা তাতে করে আমি জানতে পারি যে গণস্বাস্থ্য কেন্দ্রের সাথে, তখনও বিশ্ববিদ্যালয় হয়নি, একটা কথাবার্তা চলছে বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এরকম যৌথ একটা কমিউনিটি অ্যাপ্রোচ বা এই টুকরো শব্দগুলো। এই একজন ওই অর্থে বলতে গেলে জীবিত তৎপর মানুষ একটা সংগঠনের মানে নেতৃত্ব দিচ্ছেন প্রধান। এইভাবে করে তাকে লোকেট করবার জন্য প্রথম আমার জন্য ওই সাইনবোর্ডটা কাজ করে আর কি, মানে অ্যাপার্ট ফ্রম দ্য বাংলাদেশ হিস্ট্রি, মানে যেখানে তিনি আছেন। এরপরে তো ওটা অন্যরা বললে ভালো হবে। জাহাঙ্গীরনগরের ফার্মাসি বিভাগের সাথে তার বা গণস্বাস্থ্যের সম্পর্ক খুব লম্বা সময় ধরে প্রাতিষ্ঠানিকভাবে বলবার মতো কিছু দাঁড়ায়নি বোধহয়। কিন্তু ওই সময় তার উৎসাহ এটা কেউ জানতেন। আমি জানি না অফিসিয়াল ইতিহাসে লেখা আছে কিনা যে জাহাঙ্গীরনগরে ওষুধবিদ্যা পড়ানো কিংবা কিছু রোগের গবেষণা করবার জন্য এই ধরনের একটা জন আগ্রহ তার ছিল বলে আমি তখন জানতাম। এখন আবার সাবস্টেন্সিয়েট করতে পারবো না। আমি কি আপনার প্রশ্ন উত্তর দিলাম পবিত্র? জি স্যার, আমরা জানতে পারলাম যে ওই সময়কার
জাফরুল্লাহ চৌধুরীকে আপনি জানতেন, চিনতেন, হয়তো দুর্ভাগ্যবশত আপনার সাথে তার ফেস টু ফেস কথা হয়নি কখনো। ধন্যবাদ আমাদেরকে স্যারের, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যারের এই ওই সময়টার কথা জানার জন্য, কারণ আমরা আসলে জানতাম না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওষুধ বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করার পেছনেও স্যারের ইচ্ছা ছিল এবং চেষ্টা ছিল। এই পর্যায়ে এগুলো তো জানেনি যে লিখিত ইতিহাস এমন ঝুঁকিপূর্ণ যদি পাঁচজন না বলে থাকে তাহলে আমরা অভিশংসিত হতে পারি আর কি। আচ্ছা আচ্ছা স্যার, আমি আপনার কাছে আরো একটি প্রশ্ন করব। আপনি গণবিশ্ববিদ্যালয়কে জানেন এবং গণবিশ্ববিদ্যালয়ের নামও শুনেছেন আশা করি। তো এই গণবিশ্ববিদ্যালয়কে বলা হয় একটি ব্যতিক্রম ধর্মী বিশ্ববিদ্যালয়। তো আপনি এই বিশ্ববিদ্যালয়কে ঠিক কতটা ব্যতিক্রম ধর্মী বলে মনে করেন? আমার জন্য গণবিশ্ববিদ্যালয়ের শুরু থেকে কয়েকটা বিশিষ্ট বৈশিষ্ট্যের কারণে আলাদা ছিল। এগুলো বলছি যেগুলোকে চলতি ভাষায় বলা হয় যে ইতিবাচক ভাবে আপনি যখন মানে যদি হাজির করার বিষয়। একটা হলো যে বাংলাদেশে যে সময় গণবিশ্ববিদ্যালয় হয় সেই সময়টাতে কিন্তু একেবারেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ধারণায়ন 92 এর অ্যাক্টের পর সেটা ধরুন কেবল দানা বাঁধতে শুরু করেছে। সহজ উত্তর হয় না বলে এভাবে করে বলছি। এবং তখনও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়া আলাদা করে একটা মানে যদি বলি শান শওকাতের অংশ হয়ে ওঠে নাই। এবং যেখানে এখানে শহীদ ভাইও আছেন, যেখানে করতে হবে মানে একটা জিনিস আরো ব্যাখ্যা করতে হবে অথবা আপত্তি করতে হবে, সেগুলো থাকাই ভালো হবে আমার মনে হয়। ওইরকম একটা সময় খুব গুরুত্বপূর্ণ ছিল যে গণবিশ্ববিদ্যালয়ে কনসেপচুয়ালাইজেশনের মধ্যে দুটো জিনিস খুব ফান্ডামেন্টাল। এক, বাংলা মাধ্যমে পড়বার কারণে কারোর মানে ইয়ে হতে হবে না, কি বলে গ্লানিবোধের মধ্যে পড়তে হবে না। বাংলা মাধ্যমে পড়ার কারণে অথবা বাংলা মাধ্যমেই পড়া চলতে থাকার কারণে বা ওভারঅল যে বাংলা মাধ্যমের যে একটা নতুন ধরনের একটা অমর্যাদার পরিস্থিতি তৈরি হতে যাচ্ছিল 90 দশকের সময় থেকে, এবং সেটা ক্রমাগত আরো বেড়েছে। টারশিয়ারি এডুকেশনে বাংলা মাধ্যমে পড়ালেখা করার কারণে বাড়তি কোনো শরণবোধ না করবার একটা প্রতিষ্ঠান হিসেবে গণবিশ্ববিদ্যালয়কে আপনি পরোক্ষভাবে দেখতে পারেন। সেটা ছিল আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং ছিল হচ্ছে যে দ্বিতীয় যে কারণ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটার কথা বলবো, সেটা হচ্ছে এটার যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও এটা টিউশন ফি যে গুরুত্বপূর্ণ ভাবে যে ভিন্ন ছিল অন্যান্য অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের তুলনায়, বা অপেক্ষাকৃত স্বল্প খরচে এখানে পড়া যায়। 3 নম্বর বিষয়টাও গুরুত্বপূর্ণ। এটা যদিও আমি প্রথমে দুটোর কথা বলছিলাম, সেটা হচ্ছে যে গণস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘকাল ধরে যে ধরনের ওনাদের ভাষাতে এই যে গণমানুষ পক্ষীয় বা আমি চাইলে গণকেন্দ্রিক যে ধরনের স্বাস্থ্য গবেষণার সাথে তারা যুক্ত ছিলেন, সেইটা এখন যেটা পাশ্চাত্যে বলবে কমিউনিটি বেসড অ্যাপ্রোচ, সেটা এটার হার্ড সায়েন্স গুলোতে অন্তত ওষুধবিদ্যা এবং চিকিৎসাবিদ্যা এই ধরনের শাস্ত্রগুলোতে বা এই সংলগ্ন শাস্ত্রগুলোর ক্ষেত্রে এর বহুদিনের অভিজ্ঞতা, তাহলে ল্যাবরেটরি খুব ভাষাটা খুব কেন্দ্রিক যে নড়াচড়াটা বিশ্ববিদ্যালয়ের অন্তত এই বিভাগগুলোর ক্ষেত্রে চিকিৎসাবিদ্যা, ওষুধশাস্ত্র ইত্যাদি বিভাগগুলোর ক্ষেত্রে বহুদিনের পরীক্ষিত এবং অপেক্ষাকৃত গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের উপরে দাঁড়ানো গবেষণার ভিত্তিতে তৈরি হওয়া বিশ্ববিদ্যালয়। তৃতীয়টা বললাম বলা যে এখন বলতে বললাম, কিন্তু দুটো প্রাথমিক কারণ যে একটা যে বাংলা মাধ্যমে উচ্চশিক্ষা বা টারশিয়ারি পড়াশোনার ক্ষেত্রে হীনমন্যতাবিহীন ভাবে একটা প্রতিষ্ঠান সেটা ইয়ে করে, মানে সেটাকে ধারণ করে এবং একই সাথে বা করতো এবং একই সাথে প্রতিযোগিতামূলক অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে খুবই কম টিউশন ফিতে শিক্ষার্থীদেরকে পড়ান। তো এই বলতে পারি পবিত্র যে আমার জন্য গুরুত্বপূর্ণ এদিক থেকে আর কি। এটা মানে রাজনৈতিকভাবে আমি প্রাথমিক উপলব্ধিটা হাজির করলাম আর কি।
পবিত্রকে বোধহয় স্থির দেখাচ্ছে। শহীদ ভাই আপনি পবিত্র শুনতে পাচ্ছ? আমি এখন ক্লিয়ার হয়ে গেছি আর কি, পরিষ্কার শুনতে পাচ্ছি নিজেকে। আচ্ছা, বাহ। কিন্তু আমার মনে হয় যে আমাদের হোস্ট আটকে গেছেন, ডিজেপার হয়ে গেছেন। লাবণ্য আপনি কি ঠিকঠাক আছেন? জি স্যার। হ্যাঁ, ওই যে ব্রডকাস্টিং একটা সমস্যা হয়, লোকজন ওই যে অনেক সময় যায় টেনশনে শক্ত হয়ে থাকলেও বোঝা যায় না নড়ছে কিনা স্ক্রিন। ধন্যবাদ স্যার, আমি আপনাকে শুনতে পাচ্ছি এবং ব্রডকাস্টিং এ এই মুহূর্তে কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না। আমাদের এই অনুষ্ঠানটা আরো কয়েকটা পেজে দিতে হয় আমাদেরকে, সেটার জন্যই আমি সেই পেজগুলোকে কানেক্ট করার চেষ্টা করছিলাম এই মুহূর্তে। আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে আমি লাবণ্য তরফদারের কাছে যেতে চাই। লাবণ্য তরফদার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি তো এই প্রজন্মের একজন মানুষ এবং গণবিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। এই মুহূর্তে আপনার কাছে গণবিশ্ববিদ্যালয় ঠিক কতটা ব্যতিক্রমধর্মী? আমার কাছে অন্যান্য আমার বিশ্ববিদ্যালয়টা অনেক দিক থেকে, কারণ আমার আমি যে আচ্ছা, শহীদ মল্লিক স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার, আপনি তো দীর্ঘদিন গণবিশ্ববিদ্যালয়ের সাথে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আমরা আশা করি। আপনার কাছে গণবিশ্ববিদ্যালয়টা ঠিক কতটা ব্যতিক্রমধর্মী মনে হয়? ধন্যবাদ পবিত্র। গণবিশ্ববিদ্যালয়ে কতটা ব্যতিক্রম, যেটা মানুষ যেটা বললেন আর কি, আমি মনে করি যে গণবিশ্ববিদ্যালয়ে তার যে জন্ম রহস্য ব্যতিক্রম ভাবে সমাজে এক করা বা কার্যক্রম পরিচালনা করা, সেটা ঠিকই আছে। এখন সেইখানে ব্যতিক্রম আমি দেখছি না। ব্যতিক্রম যদি কিছু থাকে সেটা হচ্ছে আমাদের কার্যকরণে। এখন ধরা যাক যে আমরা যে এখন করছি আসলে একজন বিশেষ ব্যক্তির বা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কার্য এবং করণীয়, সেখানে একটা চমৎকার জিনিস মানুষ আমাকে মনে করাই দিল। সত্যিকার এটা সত্যি, মানুষ ওই সাইনবোর্ডটার বিষয়ে আমার আসলে মনে ছিল না, বা নাই, তোমার যেভাবে আছে চমৎকার ভাবে, এটা আমার ছিল না। তবে এটা একটা অসাধারণ বিষয় যে আছে এটা, যে ক্যান্সার হসপিটাল, ক্যান্সার চিকিৎসার জন্য করা হবে গণবিশ্ববিদ্যালয় গণস্বাস্থ্য কেন্দ্র 85-86 সালে, ঠিকই আছে। আমার একটু এখন মনে পড়ছে সেটা, কিন্তু মানে এত স্পষ্ট যেমন করে প্রফেসর মানস চৌধুরী বললেন আমার মনে ছিল না। কিন্তু এটা সত্যি যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মনে প্রাণে চাইতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে গণস্বাস্থ্যের একটা যোগসূত্রতা থাকুক। কারণ উনি আসলে ওনার, আমি যতটুকু বুঝতে পারি যে কাছাকাছি বা একটু দূর থেকে, সেটা হচ্ছে উনি গণস্বাস্থ্যের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো বিস্তৃত দেখতেন না আসলে, এবং যে কারণেই এই যে ঔষধ বিজ্ঞান বিভাগ যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু পুরোপুরি গণস্বাস্থ্যের ঐকান্তিক প্রচেষ্টায় তৈরি হয়েছে আসলে। যদিও এটা সত্যি যে এটা জাহাঙ্গীরনগরের ইতিহাসেও লেখা নাই, কিন্তু জাফর ভাই বিনু ভাই বলতেন। এবং আরো মজার বিষয় হচ্ছে যে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ যেটা আছে আর কি, এটা কিন্তু একটা সময়ের পর যখন সরকার আইন করলেন যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে, মেডিকেল কলেজগুলিকে একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেতে হবে, জাফর ভাই কিন্তু ঐকান্তিকভাবে চাইতেন যে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে যাক।
উনি কিন্তু কোনোদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিতে চাননি। এটা তার কিন্তু একটা ভিতরের ইয়ে ছিল যে উনি চাচ্ছে এখন, সেই জন্য কিন্তু উনি পরোক্ষভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলতেন যে আপনারা মানে হেলথ ফ্যাকাল্টির জন্য যদি কিছু লাগে সেই সাহায্য করবো, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা হয়তো হয়নি কোনো কারণে, এটা সত্যি। আর অবশ্যই গণবিশ্ববিদ্যালয়ের তার ব্যতিক্রম জায়গাগুলিতে আছে, আমি ব্যক্তিগতভাবে দেখি তার ব্যতিক্রম জায়গাটা আছে, কিন্তু আমি আমার কাছে যেটা মনে হয় মানে কার্যক্রমের সময় অনুযায়ী, যে ধরা যাক যে একটা গাড়ি অনেক দামি গাড়ি, আমি যদি চালাতে না জানি গাড়িটা, সেটা আমার কাছে ওটার কোনো ভ্যালু নাই আসলে, কারণ আমার কাছে ওইটা একটা ওই গরুর গাড়ি যেমন মার্সিডিজ বেঞ্জও তাই আসলে। তো সেরকম ভাবে আমার কাছে মনে হয় যে গণবিশ্ববিদ্যালয় ব্যতিক্রমী আছে এবং তার উদ্দেশ্য চিন্তা চেতনায়, এবং এটা খুবই সত্যি কথা। আমি শুধু এই জায়গায় একটুখানি যোগ করতে চাই যে মানস চৌধুরীর সাথে, সেটা হচ্ছে যে আমাদের যে একাডেমিক ইয়ার ছিল গণবিশ্ববিদ্যালয়, সেটা কিন্তু বাংলা মাসকে ধারণ করেছিল আর কি। এটা একটা চমৎকার বিষয় ছিল, কিন্তু খুবই মানে 1 বছর আগে আমাদের বর্তমান মানে প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন যারা চালাচ্ছেন তারা এই জিনিসটাকে ধরতেই পারেন নাই। ওনারা কি করলেন, ওনাকে এটা ইংরেজি ক্যালেন্ডারে নিয়ে আসছে জানুয়ারি এবং জুন। ওনাদের ভাষ্য হচ্ছে যে এটা হচ্ছে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদেরকে মানে সংযুক্ত রেখেই চলতে হবে এবং সেখানে আমরা এই পাবো। কিন্তু এর যে একটা রহস্য আছে যে এই যে এপ্রিল মানে হচ্ছে পহেলা বৈশাখ থেকে একটা বর্ষ মানে সেমিস্টার শুরু, এইটা কিন্তু মাথায় তাদের ছিল না। যদিও আমি নানাভাবে সেটা বোঝাবার চেষ্টা করেছি দুই একটা সময়, কিন্তু হয়নি। তো ব্যতিক্রমটা আছে। আমি মনে করি যে গণবিশ্ববিদ্যালয় তার ব্যতিক্রম জায়গায় অবশ্যই আছে এবং থাকবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি আবারও মানস চৌধুরী স্যারের কাছে ফিরে যাব। স্যার, আপনি গণবিশ্ববিদ্যালয়কে তো ব্যক্তিগতভাবেই আশা করি চেনেন, তো সেইখানে ছাত্রদের জন্য কিছু নিয়ম শৃঙ্খলা আছে, যে নিয়ম শৃঙ্খলাগুলো সাধারণত আমরা অন্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখি না বা আমাদের পরিলক্ষিত হয় না। এই নিয়ম শৃঙ্খলাগুলোকে আপনি আসলে কিভাবে দেখেন? না, বিষয়টা কি এগুলো বলার একটা অবধারিত ঝামেলা আছে। ইনসাইডার এবং অ্যানালিস্ট হিসেবে দুই রকমের রোল হতে পারে। যেভাবেই হোক না কেন এটা তো ধরুন এমন একটা পরিস্থিতি যেখানে পবিত্র আপনি কিংবা লাবণ্য আমাদের জৈব বয়স বাদ দিলেও কেবলমাত্র শহীদ ভাই আমাকে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক দুইভাবে চেনেন বলে কোন একটা প্রস্তাবকে উনি যেখানে রাখতে পারবেন, আমার বলা কোন একটা প্রবঞ্চক বচনকে সেখানে আপনাদের জন্য একই রকম সহজ নাও হতে পারে, মানে অন্তত সুলভ নাও হতে পারে। বা বিষয়টা হলো যে ধরেন গণবিশ্ববিদ্যালয়ে যেভাবে চলেন এবং আমি যেভাবে করে শিক্ষাকে দেখি, এই আমিটা বলা ছাড়া রাস্তা নেই, কারণ অনেকের দায়িত্ব নেওয়া যাবে না। তাতে করে গণবিশ্ববিদ্যালয় এবং গণবিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর থেকে যতটুকু দূরত্বে, তাতে করে কিন্তু আসলে আপনার অনলুকার হিসেবে বলবার কথা ছিল না, বলবার যেতে পারতো, বলা কথার কথা। ধরা যাক অন্য একটা সময় সুবিধা হতো ইনসাইডার হিসেবে বলা যেত, মানে কোনো না কোনো দায়িত্বে থাকলে, কোনো না কোনো ভাবে সম্পৃক্ত থাকলে। এখন সেই কারণে যখন এখন নিয়ম শৃঙ্খলার বিষয়টা বলবো, আমি সতর্ক থাকছি যে আমি ইনসাইডার হলে যেভাবে বলতাম সেভাবে বলাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, কারণ আমি যে ইনসাইডার একজন নই, সেটা তো একটা ইনসিডেন্টাল এবং সেটা সম্পূর্ণ স্বতন্ত্রভাবে বিশ্লেষণযোগ্য। ধরেন কেন কিভাবে সামাজিক বিজ্ঞানের মানে একজন কথার কথা পরিশ্রম করতে চান এবং খুব বেশি আয়ের পিছনে দৌড়াচ্ছেন না, এমন একটা লোকেরও 3 কিলোমিটার দূরের একটা বিশ্ববিদ্যালয়ের সাথে কখনো সংযোগ তৈরি হয়নি কেন? তো সেটা তো তাহলে পদ্ধতিগত প্রশ্ন, এবং এই পদ্ধতিগত প্রশ্নটা বিশেষ করে তিনি প্রতিষ্ঠাতা যখন নেই এবং সমাজবিজ্ঞানে যারা কাণ্ডারি হিসেবে কাজ করছেন তারাও সামনে নেই, ওইটাকে এড়াতে চাইলে আমার তাহলে এখন কল্পনা করে নিতে হচ্ছে আমি গণবিশ্ববিদ্যালয়ে একজন ইনসাইডার, সেটা পার্ট টাইম ফুল টাইম অর্থে না, এটা কোনো দায়িত্বে আছে ভিতরে। সেক্ষেত্রে আমি বলবো যে কিছু কিছু নিয়ম হচ্ছে আপনার আমি যা পর্যবেক্ষণ করেছি, কিছু নিয়ম খুব ইন্টারেস্টিং। গণবিশ্ববিদ্যালয়ের করিডোরেও খুব সেটা খেয়াল করার মতো। আমি ওটা আগে বলে নেব। ওই বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো যখন বানানো হয় তখন ঢাকাতে অনেকগুলোই কম্পিটিটিভ ভবন চলছে, মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের, এবং ইদানিং কালে ক্যাম্পাসে যারা অপেক্ষাকৃত তারকা বিশ্ববিদ্যালয় যেগুলো শিফট করছে, তার আগেই কিন্তু গণবিশ্ববিদ্যালয়ে প্রশস্ত করিডোর এবং বৃহৎ আয়তন
আপনার সিঁড়ি, এত বড় সিঁড়ি যা জাহাঙ্গীরনগরের আদি স্ট্রাকচারও নাই। এখন ইন্টারেস্ট মানে এত বড় বলতে বোঝাচ্ছে প্রশস্ত। তো এখন এটা যে কোনো একটা প্রতিষ্ঠানের যারা কিনা উদ্যোক্তা, যারা কিনা রূপকল্পনাকারী, যারা কিনা মানে প্রতিষ্ঠানটিকে স্বপ্নদ্রষ্টা বলি না আমরা বাংলায়, যদি কোনো আমার পছন্দের শব্দ না স্বপ্নদ্রষ্টা, কিন্তু যারা এনভিসেজ করেন ইংরেজিতে বললে, যারা দেখেন আগে থেকে, এই যে একটা সিঁড়ির মাপ বা একটা করিডোরের মাপও ধারণা দেয় যে শিক্ষার্থীদের সম্পর্কে এইখানকার মালিকদের দৃষ্টিভঙ্গিটা কেমন। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করে দায়িত্ব নিয়ে বলছি, ওখানে একটা বিল্ডিং এ ঢুকলে মনে হয় যে নির্মাতাদের লক্ষ্যই ছিল শিক্ষার্থীরা যাতে একসাথে না দাঁড়াতে পারে কোথাও। আমি ভবনের নাম করে করে উল্লেখ করতে পারি, যেহেতু মানে অন্তত আমাদের দুজনের পরিচিত, আমার ধারণা অন্য দুজনও বেড়াতে গেছেন কখন। মানে নতুন আপনার ফার্মাসি বিল্ডিং এ সেটা মনে হয়, তারপরে আপনার সমাজবিজ্ঞানে সেটা মনে হয়, ইয়েতে গেলে সেটা মনে হয়, পরিসংখ্যান ভবনে গেলে মনে হয়। তাহলে মানে খোদ ভবনও কিন্তু হয়ে উঠতে পারে ওখানকার মানে যারা পরিকল্পক তাদের জমায়েত সম্পর্কিত দৃষ্টিভঙ্গির একটা প্রমাণ হতে পারে। তো এগুলো যেমন খুব ইন্টারেস্টিং। তেমন কোনো জায়গা না থাকা সত্ত্বেও গণবিশ্ববিদ্যালয়ে মাঠের ব্যাপারটা বেশ আগেই গুরুত্ব দেওয়া হয়েছিল অন্য অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের তুলনায়। এবং আমার জানা মতে কি বলা যাবে, ছাত্রাবাস যদি বলি এভাবে, ছাত্রছাত্রী নিবাসের ব্যাপারেও ভাবা হয়েছে। ওগুলো একটা দিক। অন্য কিছু নিয়ম শৃঙ্খলা আছে যেগুলো হয়তো আমি লম্বা না করে ছোট করে বলতে পারি, সেগুলো বোধহয় ওই প্রজন্মের অনেক সংগঠকদেরই কতগুলো আপনার রিগোর বিষয়ে কতগুলো ধারণা আছে, এবং সেই রিগোর থেকে এসে থাকতে পারে। তা আপাতত আরো পার্টিকুলার পবিত্র যদি মানে একটা হয় না, একটা বিশেষ লক্ষণ বা বিশেষ একটা বিষয় নিয়ে যদি না বলেন, তাহলে আমি ওখানেই থাকতে চাইবো যে ওদের প্রজন্মের রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষেই অনেক সংগঠকেরই কঠোর পরিশ্রম কিংবা রিগোর ইত্যাদি বিষয়ে কতগুলো স্ট্যান্ডার্ড সেট ধারণা ছিল, এবং সেটা প্রায়শই দেখা গেছে তাদের দলমত নির্বিশেষেই কখনো কখনো তারা শেয়ারও করেন। একটা উদাহরণ দিলে বোধহয় বোঝা যাবে যে নিষ্ঠাবান লোক মানে ছেলেটি ধরুন কথার কথা যে আমার সবগুলো বোতাম আটকাবে। তো আমি বলছি না যেটা এটা ওখানে আছে, কিন্তু এটা ঘটতে পারে এমন যে একদম আপনার র্যাডিক্যাল লেফট, আবার একই সাথে রবীন্দ্র ভক্ত সকলেই এই জীবনাচরণের ক্ষেত্রে দেখা যেতে পারে আপনি 15 জন লোককে পেলেন যারা একই মানদণ্ডে ভাবেন। তো এগুলো অকওয়ার্ড জায়গা, এবং আমি মনে করি যে একদম নির্দিষ্ট উদাহরণ থাকলেই কেবলমাত্র প্রত্যুত্তর করা সম্ভব, যেহেতু আমি ইনসাইডার নই, কিন্তু আমার মতামত আছে। স্যার আপনার কাছে আমি আমার আরো একটি প্রশ্ন রাখবো। এই প্রশ্নটা আসলে আমাদের দর্শক করেছেন, এমডি আবু সালে। তিনি বলেছেন একটি বিশ্ববিদ্যালয়ের দর্শন কেমন হওয়া উচিত? গণবিশ্ববিদ্যালয় কি সে দর্শন ধারণ করতে পেরেছে? এবং আমাদের আরো একজন দর্শক লাকি আক্তার, তিনি আপনাকে হ্যালো জানিয়েছেন। তো স্যার আমি এই প্রশ্নটার উপরে আপনার আলোচনা শুনতে চাই। এবং তিনি আরো একটি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে ঔচিত্য দিয়ে আসলে কোনো প্রতিষ্ঠানকে দেখার আমি লোক নই। আমি আশা করি শহীদ ভাই দরকার হলে ইন্টারভিউ করবেন এই জায়গাটাতে, কারণ আমরা তো সমসাময়িক বটে। ঔচিত্য দিয়ে দেখা সম্ভব নয়, কারণ দেখতে হবে অভিলক্ষ্য দিয়ে। প্রতিষ্ঠান আসলে এগুলো মানে রেটরিক শুনতে ভালো শোনায় যে কেমন হওয়া উচিত, কিংবা দর্শন, কিংবা আমার মনে হয় দর্শনের যে পদটার যে গুরুত্ব তা গ্রহণ করা সত্ত্বেও প্রতিষ্ঠান যে অভিলক্ষ্য সাপেক্ষ, মানে তার যে মানে মুকসুদ বা লক্ষ্য, কিংবা তার যে এটা সামনে থাকলে দর্শনের জিজ্ঞাসাটা আমার জন্য সহজ লাগে। এখন ধরুন কথার কথা যে এই গণ বিশ্ববিদ্যালয়ের আগে এই লোকগুলোই জাফরুল্লাহ সাহেব সমেত, তারা তো একটা সময় ধরুন পাঁচশিকা এইভাবে বলা হতো, 1 টাকা 25 পয়সাতে বাংলাদেশের মানুষজনকে হেলথ কার্ড দেওয়া, এইটা কিন্তু 72-73-এর মানে রাষ্ট্র সরকারের সাথে এই প্রতিষ্ঠানের নেগোসিয়েশন ছিল, বা বলা যায় অন্তত বলা বলি ছিল, বা অন্তত বলা যায় আলাপচারিতা ছিল, যে সারা বাংলাদেশে যেখানে মানে গণশব্দটাকেও নেওয়া হয় ওখান থেকে যারা অন্যান্য রাজনৈতিক বিষয় জানেন, প্রসঙ্গ আসলে সেখানেও ঢোকা যাবে। তো কতগুলো তো রাজনৈতিক এখন দর্শনের প্রসঙ্গটা বরং আসছে, কতগুলো তো রাজনৈতিক দর্শনের সাথে জড়িত, যে বাংলাদেশের সকল মানে প্রত্যন্তের পরিবার সমেত তার একটা নাগরিক স্বাস্থ্য কার্ড থাকবে,
এবং সেটা ন্যূনতম এতটুকু টাকাতেই পাওয়া যাবে, এই আলাপগুলো করা লোকগুলোই তো পরে বিশ্ববিদ্যালয়টা বানিয়েছেন। তো মাঝখানে যদি কোনো নাটকীয় কিছু ঘটে না গিয়ে থাকে, তাহলে তো এটা বলতে হবে যে যে যেটা চাচ্ছেন প্রতিষ্ঠানটা আসলে তাকে সেটা, প্রতিষ্ঠানটা তো তার একটা মূর্ত দিক মাত্র। এখন বোধহয় সালেহ সাহেবের প্রশ্নটার দর্শনের মানে এখন দর্শন প্রশ্নটাকে অপেক্ষাকৃত ল্যান্ড করানো যাচ্ছে আর কি। তা আমার জন্য সবসময় দর্শনের জিজ্ঞাসাটা আসলে অভিপ্রায়ের সাথে সম্পর্কিত। অভিপ্রায়, অভিলক্ষ্য এবং পদ্ধতিগুলো তৈরি হয় সেখান থেকে। তো এখন এইভাবে বরং বলি যে পারছে কি পারছে না চাইতে, যে মানে পারছে কি পারছে না যেতে এভাবে বরং বলি যে কিভাবে করে গণ বিশ্ববিদ্যালয়ের পেডাগজিক্যাল যে চর্চাগুলো হলো, আমার উচিত হবে বলা কেবলমাত্র লিবারেল আর্টস এবং মানে কি বলা যায়, লিবারেল আর্টস এবং মানে সোশ্যাল সায়েন্সের এই ডিসিপ্লিন গুলো নিয়ে। আচ্ছা, আমাকে কি শোনা যায়? পরিষ্কার শোনা যাচ্ছে? নিয়োগের জন্য বোর্ডগুলো কিভাবে কাজ করেছে তার সাথে নির্ভর করে, এবং গণবিশ্ববিদ্যালয় ঠিক সবচেয়ে মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে সবচেয়ে বেশি বেতন দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে পড়ে না। তখন তাহলে আরো দায়িত্ব দাঁড়ায় যে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তখন খুঁজবার ক্ষেত্রে কিভাবে করে সেটাকে মানে এনজিওর ভাষা বলে স্ট্রিমলাইন করা হচ্ছে, কিভাবে আপনি একটা পরিস্থিতির মধ্য দিয়ে অপেক্ষাকৃত দেশজ এজেন্ডা সম্পন্ন সমাজবিদ্যা কিংবা লিবারেল আর্টসের লোকজনকে অপেক্ষাকৃত কম বেতনে ওই রকম শক্তভাবে শিক্ষকতাতে প্রতি করতে পারছেন, তার একটা মডেল থাকা দরকার, তাই তো? এখানে যদি কোনো আলাপ করা হয়, আমাকে মনে করি না যে ওইখানে অনেক সফলভাবে করা হয়েছে। এটা বলছি এই কারণে যে বাংলাদেশে এখনো অজস্র কমিটেড লোক আছেন যারা একেবারেই ট্রাফিক সারানো থেকে শুরু করে আপনার মৃতের সৎকার পর্যন্ত কাজগুলো একেবারেই, যেটাকে আমরা বলি মানে এজমালি ভিত্তিতে করে থাকেন, এর দ্বারা কোনো আর্থিকভাবে লাভকৃত না হয়। ফলে ন্যূনতম মজুরিতে শিক্ষকতা, সিরিয়াস শিক্ষকতা করবার লোকজন আছেন। তো এই লোকগুলো খুঁজবার জন্য অনেক কঠিন, কাজটা কারোর জন্য সহজ না। তো সেই অর্থে চিন্তা করলে সালেহ সাহেবের প্রশ্নটা এভাবে বলা যায় যে দর্শন, বিশ্ববিদ্যালয়ের দর্শন ফিক্সড কিছু না, এটা নির্ভর করে ওই বিশ্ববিদ্যালয়ের প্রণেতাদের সমাজবোধ, রাজনীতিবোধ, দেশ ও জনপদের মানুষজনেরকে নিয়ে বোধ, তারা কি কি ধরনের দায় দায়িত্ব রাজনৈতিক অর্থে এবং সামাজিক অর্থে বোধ করেন। একসাথেই বললাম, দুটো ভিন্ন ভিন্ন পকেট অর্থে না। এই রাজনৈতিক সামাজিক উপলব্ধি থেকে তৈরি হয় প্রতিষ্ঠান। সেটা শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয় না, সেটা থিয়েটার দলও ভাবে তৈরি হয়, একটা পত্রিকাও ভাবে তৈরি হয়। তো সে কারণে বা অগ্নিসেতু যে প্রতিষ্ঠানতে, যে সংগঠনটাতে কাজ করেন লাবণ্য, সেগুলোও এরকম ভাবে তৈরি হয় যে কেন করছেন জানতে হয়, কে আপনার উদ্দিষ্ট সেটা জানতে হয়, এবং সেটা কতটুকু পর্যন্ত পরিশ্রম আমরা বহন করতে রাজি আছি সেই উদ্দেশ্যগুলোর জন্য, সেটা জানতে পারতে, তার একটা অ্যাসেসমেন্ট থাকতে হয়। বলে আমি মনে করি না যে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো ফিক্সড দার্শনিক আউটলেট আছে বলে আমি রাজি হতে পারবো। কিন্তু তারপরে বলা যেতে পারে যে অবশ্যই এখনো পর্যন্ত গণবিশ্ববিদ্যালয়ে অত্যন্ত স্পষ্ট যে যারা ইনটেক, যেটাকে আমরা বলি, কোন কোন শিক্ষার্থী পড়তে আসছেন, সেটা বাংলাদেশের শ্রেণীগত বাস্তবতাতে অনেক বিস্তৃত, আপনার অপেক্ষাকৃত কি বলা যাবে, এনজিওর ভাষাতে বলে এটাকে হচ্ছে অনগ্রসর। তো এই যে আপনার বাংলাদেশে বিবিধ রকমের ব্যাকগ্রাউন্ডের, আর্থসামাজিক ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা পড়েন, তো এগুলো তো আপনার কোথাও না কোথাও বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্যের সাথে, এখন বোধহয় আমার মনে হয় সালেহ সাহেব মানবেন যে বরং দর্শনের চাইতে লক্ষ্য উদ্দেশ্য এটা আরো এই মুহূর্তে কার্যকরী শব্দ। এবং গণবিশ্ববিদ্যালয়ের যে কোনো স্যাম্পল সাইজের শিক্ষার্থী নিলেই বোঝা যায় ওনাদের আসবার ব্যাকগ্রাউন্ড, ওনাদের কলেজ ব্যাকগ্রাউন্ড, ওনাদের মানে পড়বার মাধ্যমের ব্যাকগ্রাউন্ড, পরিবারের আর্থসামাজিক সামর্থ্য, এগুলো অন্য অনেকগুলো সমান্তরাল বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি ইনক্লুসিভ, অনেক বেশি মানে কি আওতাভুক্ত করে অনেক ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের, এবং অনেকের জন্য অনেক রকমের এক্সট্রাঅর্ডিনারি বৃত্তিরও ব্যবস্থা আছে, যেগুলো মানে গণবিশ্ববিদ্যালয়ের সামাজিক ভাবনা চিন্তার সাথেই সম্পর্কিত। এই তো আমার মনে হয় সেটা এভাবে দেখা যায়, কিন্তু এটা কোনো ফিক্সড কোনো আউটলেট নেই কোনো বিশ্ববিদ্যালয়ে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমি এই পর্যায়ে শহীদ মল্লিক স্যারের কাছে চলে যেতে চাই। স্যার, আমাদের আরো একটি দর্শকের ভিতর থেকেই প্রশ্ন আসছে যে শিক্ষকদের মুক্ত চিন্তা করার জায়গাটা কতটুকু উন্মুক্ত গণবিশ্ববিদ্যালয়ে। তো এই প্রশ্নের উত্তরটা যেহেতু আপনি ওই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতায় ছিলেন, আমি আপনার কাছ থেকেই চাইবো। আশা করি আপনি উত্তরটি দিবেন। এটা খুবই চমৎকার প্রশ্ন। একই সাথে আমি মনে করি যে এই প্রশ্নের মানে অর্ধেক উত্তর প্রফেসর মানস চৌধুরীর প্রশ্নের মধ্যে আছে, উত্তরের মধ্যে আছে আসলে। এটা দুইটা কারণে নির্ভর করে। একটা হচ্ছে যে শিক্ষকদের মুক্ত চিন্তার যে বিষয়টা, এটা আসলে কোনো কাঠামোগত বিষয় না। এটা আসলে এটা ব্যক্তি শিক্ষকের চিন্তা এবং চেতনার বিষয়। আসলে তিনি কিভাবে সেটাকে চর্চা করবেন আসলে এখন, এবং সেইখানে কিন্তু মানে জড়িত আছে যেটা প্রফেসর মানস চৌধুরী খুব চমৎকারভাবে বলেছেন যে বাংলাদেশে এখনো ওই যে মানে গায়ে খেটে কাজ করবার জন্য লোকজনের আছে। এখন তাদের শ্রমটা আমরা কিভাবে মানে খুঁজে বের করব, সেই জায়গাটা খুবই জরুরি আসলে। যদিও ইদানিংকালে খুবই বলা হয়ে থাকে যে ভালো শিক্ষক পাওয়া যাচ্ছে না, কারণ গণবিশ্ববিদ্যালয়ের বেতন কম। আসলে ভালো শিক্ষক কোনটাকে বোঝানো হচ্ছে, সেইটা একটা বড় প্রশ্ন আসলে। এখন এই জায়গাটাতেই হচ্ছে যে গণবিশ্ববিদ্যালয়ের যে সূচনা উদ্দেশ্য এবং এর যে কার্যকরণ, সে একটা বড় বিষয় আসলে। তো আমি মনে করি যে শিক্ষকদের মুক্ত চিন্তার জায়গা কোথাও বন্ধ নাই আসলে। একটা তো হচ্ছে কাঠামোগত বিষয়, সেটা তো থাকবেই, সেটা তো আছেই, কিন্তু এর বাইরে শিক্ষকের যে নিজের যে দায়টা আছে আসলে, সেই দায় থেকে যদি সে চেষ্টা করে, সেটা আসলে অসম্ভব না আসলে। কিন্তু সে যদি আগেই নিজের অবস্থান পরিবর্তন করে আসে যে আমি এখানে আসছি চাকরি করতে, তাহলে তো তার মুক্ত চিন্তার বিষয়টা ভিন্ন রকম হবে আসলে। কিন্তু আমি মনে করি আর গণবিশ্ববিদ্যালয়ে অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের চাইতে মুক্ত শিক্ষকদের মুক্ত চিন্তা করবার সুযোগটা অনেক বেশি, যেহেতু এর সূচনাটাই হয়েছে সে কারণে আসলে। রাইট, মানে যে কারণে এখন যিনি শিক্ষক আসছেন, যিনি এখানে সময় দিচ্ছেন, তিনি কিভাবে চিন্তা করছেন তার উপরে নির্ভর করছে আসলে মুক্ত চিন্তার জায়গাটা আসলে। ঠিক আছে, তো খুবই সংক্ষেপে বললে এইটাই আমি মনে করি আসলে। তো মুক্ত চিন্তা আমি কি একটু যোগ করতে পারি যদি? প্লিজ, অবশ্যই মানুষ শহীদ ভাই এবং পবিত্র অনুমতি নিয়ে। আচ্ছা, লাবণ্যর অনুমতি নেওয়া যায়, কিন্তু যেহেতু কোনো কথা বলছেন না। আচ্ছা, আমি যে কারণে এই হালকা মুডেও থাকছি, কারণ জরুরিও আসলে সকল আলাপেরই যে এই আলাপটা এরকম, এই আলাপটা এরকম আমি ওভাবে দেখি না বলেও অনেক সময় দেখা যায় সিরিয়াস আলাপের রসিকতা করি। আচ্ছা, যে কারণে আমার মনে হয় যে আমি ভুলে গেছি প্রশ্নকারীর নাম, তার কাছে দুঃখ প্রকাশ করি যে যিনি মুক্ত চিন্তার প্রশ্নটা করলেন, নামটা আবু সালেহ। না ওটা আরেকজন। মানে মুক্ত চিন্তা এই প্রশ্নটা আবু সালেহ সাহেব করেছেন। ও আচ্ছা, সালেহ সাহেব করেছেন। একটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের মুক্ত চিন্তা একটু মিথও, যেমন কিনা শহীদ ভাই বললেন যে মানে অন্য অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায় এই তুলনাতে তো কোনো আপত্তি করার কোনো কারণই নেই, উনি ইনসাইডার। কিন্তু আমি বলছি এমনিতেও বিশ্ববিদ্যালয়ে মুক্ত চিন্তা চলে, এটার একটা মানে এটা একটা মিথও খানিকটা, মানে অতিরঞ্জিত কথাবার্তা আর কি। এটা বলছি এই কারণে, দেখেন ভুলে যান গণবিশ্ববিদ্যালয় এখনো হঠাৎ করে আউট অফ কনটেক্সট মনে হতে পারে। আপনারা যারা ডেভিড গ্রেভারের নাম জানেন, ঘটনাচক্রে এটা কাকতালীয় যে শহীদ মল্লিক মানস চৌধুরী দুজনের ডিসিপ্লিন এক, এটা একেবারেই কাকতাল, এটা তো আমাদের মানে বানিয়ে নেয়নি, এটার ঘটনাচক্রীয় মাত্র। আমি ইতিহাসেও পড়তে পারতাম, বা তিনি ইংরেজিতে, কিন্তু ঘটনাচক্রে গ্রেভার ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, এবং উনি ওই যে ওয়াল স্ট্রিট মুভমেন্টের এই উদাহরণটা জগতে সকলে জানেন বলে দেওয়া একমাত্র উদাহরণ নয়। তো উনি ওয়াল স্ট্রিট মুভমেন্টের প্রধান চিন্তক ছিলেন, যদি এটাকে বলা যায়, স্থপতি চাইলে বলতে পারেন, মানে চিন্তার দিক থেকে। এখন বাস্তবে হচ্ছে ইয়েল বিশ্ববিদ্যালয়ে তারা চুক্তি নবায়িত হয় নাই। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যারা শিক্ষকতার চাকরি সম্পর্কে ধারণা রাখেন, বা সাধারণভাবেই পশ্চিমে, সেখানে কিন্তু আমাদের দেশের মতো এরকম পাকাপাকি চাকরি বিশ্ববিদ্যালয়ে কমই, 30-40 ভাগ 50 ভাগ বড় জোর। তার মানে অর্ধেক ফ্যাকাল্টি এখনো যে বিশ্ববিদ্যালয়ে শহীদ মল্লিক সাহেব পড়েন, সেখানেও কিন্তু অনেক ফ্যাকাল্টি হয়তো কন্ট্রাক্ট, তাও ফিনল্যান্ড মানে ওয়ান অফ দ্য মোস্ট মানে শিক্ষকদের জন্য বেস্টদের মধ্যে পড়ে আর কি, যেটা নিশ্চয়ই। তো তাতেও এই যে আপনার
হ্যাঁ, তাতেও মানে মানে আমি বলছি শিক্ষকতার সুবিধাদের দিক থেকে একেবারেই ওয়ান অফ দ্য ফাইনেস্ট নেশন হচ্ছে ফিনল্যান্ড, মানে শিক্ষকতার চাকরির বেতন এবং অন্যান্য সুবিধা যদি ভাবে। কিন্তু একই সাথে প্রচুর চুক্তিভিত্তিক অথবা বর্ষ ভিত্তিক 5 বছরের চুক্তি, 3 বছরের চুক্তি শিক্ষক থাকেন পাশ্চাত্যে, মার্কিনে প্রচুর। এখন দেখা গেছে গ্রেভার সাহেবের ওই ওয়াল স্ট্রিট মুভমেন্টের পর তার চাকরিটা নবায়িত হয়নি। বাংলাদেশে হলে একটু প্রশ্ন সামনে এসেছিল তাই বলছি, খেয়ে ফেলছি বলতে পারতেন, কিন্তু আমেরিকাতে হলে আপনার বলতে হবে নবায়িত হয়নি, আপনি তার অভিযোগও করতে পারছেন না, কারণ 3 বছর কন্ট্রাক্টে তিনি চাকরি করেছেন এবং সেটা বাড়েনি। তো এখন এটা একেবারেই আমার ধারণা ইয়েল বিশ্ববিদ্যালয়ের যদি আদৌ ওখানে কোনো দপ্তরি বা পিয়ন থেকে থাকেন বা মালি আমাদের মতো, তা তিনিও বুঝতে পারেন যে ওনার চাকরিটা নবায়িত হয়নি কেন, কারণ যেহেতু ওয়াল স্ট্রিট মুভমেন্টে তার অংশগ্রহণ অ্যাকচুয়ালি মানে হ্যাজ শেকেন দ্য হোল স্টেট সিস্টেম। তো তার মানে হলো যে আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে যে কাঙ্ক্ষিত মুক্ত চিন্তার যে আলাপ আলোচনাগুলো শুনে থাকি, এই আমরা একটা কমনে বললাম, সেইটার কতগুলো লক্ষণ থেকে হয়। হয় তিনি 68-র প্যারিস মুভমেন্ট থেকে বলছেন, অথবা বাংলাদেশের 66 থেকে বলছেন, অথবা কথার কথা মানে ধরুন কথা মানে হাঙ্গেরিতে রুশ মানে আক্রমণের পরে বলছেন, অথবা চীনে সাম্প্রতিক মানে আমি বলতে চাচ্ছি যে এই মুহূর্তের যে কমিউনিস্ট রিজিম তার এগেনস্টের প্রতিবাদ থেকে বলছেন। তো বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন রকম ইতিহাস আছে, কখনো কখনো দার্শনিক ভাবে নতুন চিন্তার প্রণয়নের কেন্দ্র হিসেবে দেখা গেছে বিশ্ববিদ্যালয়কে, কখনো কখনো ফিজিক্যালি একদম ভৌত লড়াইয়ের জায়গা হিসেবে দেখা গেছে। কিন্তু ওই সকল দেখা দেখিগুলোকে বিশ্ববিদ্যালয়ের একটা সাধারণ প্রবণতা হিসেবে ভেবে আমি চাইবো না যে যার যে বয়সী হন থাকুক না কেন যে বয়সে, তারা বিশ্ববিদ্যালয়কে এটা একটা ওইটাকে একটা ডিফিনেশনাল বৈশিষ্ট্য হিসেবে দেখুন। বিশ্ববিদ্যালয়ের আরেকটা ইতিহাস খুব গুরুত্বপূর্ণ, সেটাই বরং ডমিনেন্ট। বিশ্ববিদ্যালয় চিরকাল ওই সময়কার মানে ওই সময়কার যে সিস্টেম, আমি পার্টি অর্থে বলছি না, সে সকল সিস্টেমের পক্ষের অ্যাডভোকেট তৈরি করেছে। মানে তো সেই কারণে মানে এইটাকে না দেখা একটা প্রশ্নকারীকে নিয়ে বলা না, আমাদেরও সকলের সতর্কতার অবকাশ আছে যে বিশ্ববিদ্যালয়ে মুক্ত চিন্তা, এই মুক্ত চিন্তাটা তো আসলে একটা আনক্রিটিক্যালি বলা, এটা ভাবা হয় যে সকল রকমের, প্রথমত মুক্ত চিন্তা শব্দটা আমি ব্যবহার করি না, কিন্তু যেহেতু সামনে এসছে তাই বলা। তো এইটা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকমের সীমানা ডিঙানি, এভাবে তো বলা যায়, সীমানা ডিঙানি চিন্তার একটা জায়গা হবে, এই আকাঙ্ক্ষাটা আসলে ঠিক বাস্তবতা এবং ইতিহাস প্রসূত না, এটুকু বলবার ছিল আমার। রাইট। মানে এই পরবর্তীতে আমরা শহীদ মল্লিক স্যারের কাছ থেকেই শুনবো বাকি অংশটা আর কি, আপনার কথাগুলো শেষ করবেন স্যার আর কি। না, আমি অলমোস্ট শেষের দিকেই ছিলাম আর কি। মারুফ চৌধুরী যেটা বললেন, আমি প্রসঙ্গত একই রকমের চিন্তা করছি। এটা আসলেই বিষয়গুলি ওই একই সূত্রে গাথিত। এটা এই যে কাল্পনিকভাবে যে আমরা একটা বিশ্ববিদ্যালয়টাকে চিন্তা করি, বিশ্ববিদ্যালয় সবসময় আসলে কোনো না কোনো সময়কে প্রতিনিধিত্ব করে আসলে। এখন সেই সময় প্রতিনিধিত্বকারীদের মধ্যে প্রতিনিধিত্বশীল ব্যক্তি যারা আছে, তাদের মধ্যে কেউ ব্যতিক্রম অ্যাক্ট করবে বা মানে গণমানুষের পক্ষে দাঁড়াবে, যেমনটা ওয়াল স্ট্রিট মুভমেন্টে জানিয়েছেন, এবং তার কনসিকুয়েন্স মানে কি বলে প্রো এস্টাবলিশমেন্ট কিভাবে দেখছে সেটা তার মানে এটা গোটা পৃথিবীরই এই শিক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অংশ আসলে। তো আবার একই সাথে আমি মনে করি যে আসলে বিশ্ববিদ্যালয়গুলি এটাই বিশ্ববিদ্যালয় আসলে প্যাডাগজিক্যালি বিশ্ববিদ্যালয়। এখানে যদি কেউ মনে করে থাকে যে বিশ্ববিদ্যালয় যেমন বাংলাদেশে এখন হচ্ছে আসলেই, যে একেবারেই তার চাকরি জীবনের পুরো সময়টাই তিনি একটি জায়গায় কাটিয়ে দিচ্ছেন, অনেকগুলি বিশ্ববিদ্যালয় আর কি, যেখানে আর দায়িত্বের জায়গাগুলি একটু ভিন্নভাবে মানে দেখবার সুযোগ আছে আসলে। তো এখন দায়িত্বটাকে কিভাবে নিচ্ছেন মানে সমাজের বা একজন শিক্ষক, সেটা একটা বড় বিষয় আসলে। মুক্ত চিন্তার বিষয়টা কোনোভাবেই প্রতিষ্ঠান একেবারে আটকে দিতে পারে না, অন্তত বিশ্ববিদ্যালয় লেভেলে। তবে কাঠামোগত একটা বিষয় অবশ্যই থাকে, যেমন রাষ্ট্র প্রতিষ্ঠান, তার কিছু সীমানা রেখা থাকে, সেখানে কিছু নিয়ম কানুন থাকে, সেই নিয়ম কানুনের মধ্যে হয়তো কিছু বিষয় থাকে যেখানে হয়তো শিক্ষকরা বিনির্মাণ করবার চেষ্টা করতে পারে, কিন্তু সেটা আমরা এখনকার শিক্ষকরা সেটু কতটুকু করছেন, কিভাবে করছি, দুই একজন ব্যতিক্রম সবসময় ছিল, সেটাই হয়তো এর প্রতিনিধিত্ব আসলে। তো একেবারে সহজ উত্তর দেওয়া খুব কঠিন যে মুক্ত চিন্তার জায়গা হিসাবে কতটা
পরিচিত। আমি জানি না মানস চৌধুরী এখন কিছু যোগ করবে কিনা আসলে এই জায়গাটাতে। না, পিং পং বলের মতো হয়ে যাবে, আপনি একটা দান দিচ্ছেন। আমার মনে হয় যে ওইটাই, উনি যিনি প্রশ্ন করেছেন তার তো একটা তো ইয়ে আছে না, একটা তো আশা আছে। আমি বরং পদ্ধতিগতভাবে সেই ওনার মাধ্যমে এই আশাটার ব্যাকরণটাকে নিয়ে কথা তুললাম, যে কোনো প্রতিষ্ঠানেরই কোনো যেমন মানে মাত্র 20-30 বছর বয়সের মধ্যেই আপনার কি হারে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একেবারেই সাইলেন্ট, একেবারেই মানে অনুগত। আমি শুধুমাত্র একটা বিশেষ দল বা একটা বিশেষ সিস্টেমের কথা বলছি না, সারা বিশ্বের মানে ধারণাগুলো নিয়ে, তারপরে জাতিবিদ্বেষ নিয়ে, মানে বা সমাজতন্ত্র নিয়ে। তো এইগুলো তো মাত্র 20-30 বছর আগেও খুব ডিফিকাল্ট মনে হয়েছে, এত সহজ মনে হয় না যে এগুলো এত দ্রুত সব রদবদল হয়ে যায়। ফলে এমন না যে নানান রকমের বদলগুলো মানে আসলে একটা প্রতিষ্ঠান সকল সময় নির্ধারণ করতে পারে, সেটা খুব গুরুত্বপূর্ণ। মানে যেমন কিনা খুব টাইট একটা প্রতিষ্ঠান সকলকে আপনার পেটাই করে শায়েস্তা করতে, পৃথিবীর কোনো রেকর্ড নাই সকলকে পেটাই করে শায়েস্তা করা যায়নি। তেমনি আবার একটা জায়গা থেকে নানান রকমের চিন্তা ভাবনার উচ্চারণ ঘটবে বলে আশা করেও নানান ধরনের মানে ধ্যাবরা এবং মানে কি বলা যায় প্রচলিত সিস্টেমের অনুগত লোকও বানানো হয়েছে। সেগুলোর শুধুমাত্র বিশ্ববিদ্যালয় না, প্রচুর রাজনৈতিক সংগঠনের ইতিহাস আছে। হওয়ার কথা ছিল র্যাডিক্যাল সংগঠন, হয়ে পড়েছে একেবারেই দুর্দান্ত ভাবে সব একটা রক্ষণশীল কট্টর অন্য জাতি বিদ্বেষী। এগুলো তো ফলে এইগুলো একটা চলমান প্রক্রিয়ার মধ্যেকার বিষয়। এবং যেটা বলছিলেন শহীদ ভাই, যে এর বাইরে বিভিন্ন উনি যেভাবে বলেছেন আর কি, ইন্ডিভিজুয়ালদের যে নেগোসিয়েশন জারি থাকে, যে যেটার মানে করতে চায় তার তো রাস্তা বের করে। মানে খোদ জাফরুল্লাহ সাহেব নিজে একটা প্রমাণ। মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছেন, মুক্তিযুদ্ধের চিকিৎসক তিনি একমাত্র ছিলেন না, কিন্তু চিকিৎসক ও মুক্তিযোদ্ধা এই কম্বিনেশনের মধ্যে দিয়ে উনি যে বস্তু হয়ে উঠেছিলেন পরে, সেটা তো ধরেন একটা ডেডলি কম্বো। মানে এটা তো এইভাবে অ্যান্টিসিপেট করতে পারা, ওইভাবে করে আপনার শল্য চিকিৎসার ব্যবস্থা করতে পারা মুক্তিযুদ্ধের মধ্যে। তো এই যে ক্যারিশমা চালিকও বলতে পারেন, এই যে কিছু লোক যে কয়েক কদম বাড়তি চলে যান, এটা তো ধরেন ঠিক প্যাটার্ন দিয়ে একটা প্রবণতা হিসেবে বানাতে চেষ্টা করা কঠিন, সেটা বলছিলাম এই। এক্স্যাক্টলি। আমার মনে হয় যে এই পয়েন্টটা খুবই রিলেভেন্ট, যে তোমার আলোচনার সাথে আজকে যেটা প্রফেসর মানস চৌধুরী এই মুহূর্তেই বললেন, যেটা আসলে এই যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যুদ্ধে আসা ডাক্তার এবং সে এই শল্যবিদ্যাকে ছাপিয়ে গণমানুষ, সামাজিক মানুষ, হ্যাঁ, নারী অধিকার, পরিবেশ, স্বাস্থ্য সবকিছুকে দেখার যে একটা সামগ্রিক চিন্তা, সেটা তো ভিন্ন বিষয় আসলে। সেখানে তো অবশ্যই তো আরো হাজার হাজার ডাক্তার ছিলেন, যেটা আমাদেরও দৃষ্টিতে আছে। এখনো এই মুহূর্তেও যদি গণবিশ্ববিদ্যালয়ে দেখি যে একজন ওই সেই সময় প্রতিষ্ঠাকালীন একজন ডাক্তার আছেন, ডাক্তার নাজিম, যিনি এখনো গণস্বাস্থ্যে আছেন। কিন্তু আমরা মানে বাংলাদেশের মানে গণমানুষ কতটুকু তাকে জানেন আসলে, সেটা হয়তো নানা কারণেই হয়ে ওঠে না। কিন্তু এই একইভাবে কিন্তু একটা প্রতিষ্ঠানের মধ্যে থেকে কিছু চিন্তা, চেতনা, ব্যক্তিত্ব বের হয়ে আসে, সেটা একটা ভিন্ন বিষয়। তো আমার মনে হয় যে এই জায়গাটাতে যদি আমরা লাবণ্যকে সুযোগ দিই, ওর কাছে শুনতে চাইতে পারি যে একজন শিক্ষার্থী হিসেবে উনি কিভাবে বিশ্ববিদ্যালয়ের মানে এই শিক্ষার্থীদের দিচ্ছেন। আরেকটা প্রশ্ন মনে হয় আছে, এটা দেখতে পারে বোধহয় একটু স্যার। ধন্যবাদ স্যার আপনাদেরকে। আমি আপনাদের সাথে আরেকটু যুক্ত করতে চাই। বাংলাদেশের এই মুহূর্তের যে বাস্তবতা, সেখানে আমরা অতীতে কিছু ঘটনা দেখেছি যে একজন শিক্ষক, তিনি একেবারে বিজ্ঞানের বেসিক কিছু কথা বলার কারণে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়ে গেল। ফলে শিক্ষকদের যে মুক্ত চিন্তার জায়গাটা, সেই জায়গাটা কি বিভিন্ন জাতীয়তাবাদী, ধর্মীয়তাবাদী অনুভূতির কারণে সংকুচিত হয়ে আসছে কিনা বলে আপনারা মনে করেন? আমি অনেক শিক্ষকের সাথেই কথা বলেছি, তারা অনেকেই অনেক কথা ক্লাসে বলতে দ্বিধাবোধ করেন, তারা বলতে চান না। এই ধরনের সমস্যাগুলো আসলে কেন হয় বা কেন হচ্ছে? আমি গণবিশ্ববিদ্যালয়েও দেখেছি যে অনেক শিক্ষকই বিভিন্ন ইস্যুতে কথা বলতে চান না। তারা মনে করেন যে এটা কথা বললে হয়তো নির্দিষ্ট কোনো ধর্মের বিরুদ্ধে যাবে বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যাবে। একজন শিক্ষকের জায়গা থেকে আপনারা এই ব্যাপারটাকে কিভাবে দেখেন?
আপনারা যেহেতু বললেন, তাহলে আমার মুরব্বী শহীদ ভাই প্রথমে বলুন। আচ্ছা, না আচ্ছা ওরকম না না, আমি আমি শহীদ ভাই বলেন। যে না আমি মানে একটু জাস্ট শুরু করার চেষ্টা করি আর কি। যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এইটা হচ্ছে কি একটা সমাজের কিছু যে যে মৌলিক কিছু যে চরিত্র আছে, সেই চরিত্রের মধ্যে কিছু অঙ্কুর থাকে। সেই অঙ্কুরগুলি আসলে যেভাবে আমরা মানে সমাজ চিন্তকরা চর্চা করেন বা সে তার সাথে যদি মানে মানে বড় রাজনৈতিক কাঠামো যাবে ভূমিকা রাখে, এই দুটা মিলেই কিন্তু আসলে এখানে একটা ভূমিকা রাখে। আমি শুধু একটু বলবো, যেমন ধরা যাক যে মুক্ত চিন্তার জায়গা গোটা পৃথিবীতেই সংকুচিত আবার আবার উন্মীলিত। যেমন বিশ্ববিদ্যালয় হিসাবে আমি যেখানে এখন কাজ করছি, সেখানে আমি আরেকদিন বলেছিলাম যে এইখানে ছাত্ররা মানে স্থানীয় ছাত্ররা আন্তর্জাতিক ছাত্রদের পক্ষে মুভমেন্ট করছে যে তাদের টিউশন ফি যাতে উইথড্র করা হয়। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং মানে প্রশাসন ব্যক্তিরা সংহতি প্রকাশ করছেন আসলে। তো এই মুক্ত চিন্তার জায়গাগুলি কিন্তু আসলে ভিন্নভাবে থাকে। কাঠামো একটা বড় বিষয় আসলে, তবে আমার মনে হয় এই কাঠামোর যে বিষয়টা আসলে অনেক ভালো করে মানুষ বলতে পারবে যে কেন আসলে এই এই ঘটনাগুলি ঘটছে, যে এখানে শিক্ষকরা মানে তার মুক্ত চিন্তা মতামত দিতে যে নানা রকমের বিরূপ পরিবেশের সৃষ্টি হচ্ছে আসলে। আচ্ছা শহীদ ভাই, থ্যাংক ইউ, আপনি ভালো উদাহরণ দিয়েছেন। কারণ হচ্ছে যে এই টিউশন ফি ব্যাপারটা আজকে হয়তো আলোচনা আসতোই না। মানে ইউরোপের টিউশন ফি, আজকে যে ধরনের থিমে আমরা কথা বলছি, ডক্টর জাফরুল্লাহ সাহেবের ওপরে ওই থিমটা আছে, মাঝখানে আছে একটা প্রতিষ্ঠান, এক না একাধিক প্রতিষ্ঠান, গণবিশ্ববিদ্যালয় এবং গণস্বাস্থ্য কেন্দ্র, সব মিলিয়ে চিন্তা করলে আজকে হয়তো এই উদাহরণটাই সবচেয়ে দূরবর্তী হতো। দেওয়াতে বরং ভালো হয়েছে। দেখেন যে অনায়াসে মনে হতে পারে যে ফিনল্যান্ডের কিংবা ইংল্যান্ডের একটা বিশ্ববিদ্যালয়ের ওই অর্থে বলতে গেলে ফিনিশ বা ইংলিশ কোনো শিক্ষার্থী অনায়াসে কোনো ভুটান বা বাংলাদেশের শিক্ষার্থীর ফি এর পক্ষে দাঁড়াবেন না। কিন্তু থিংস আর নট দ্যাট ইজি, বরং উল্টো ঘটছে, তারা যাচ্ছেন, এই বৈষম্যকে তারা অ্যাকসেপ্ট করছেন। তা এক একজন এক এক ভাবে এক একটা সময় যা বোঝেন যদি ধরেও নেই, এইখান থেকে বরং আসি। আমি মুক্ত চিন্তা কনসেপ্ট আমার জন্য কোনো ধন্বন্তরী না। অনেকক্ষণ ধরে লেনিন আমাদের সামনে হাসি মুখে বসে আছেন, আমি করবো রেজাউর রহমান লেনিন। তো যেটা যদি আমরা ধরেও নেই যে মুক্ত চিন্তার আপাতত আমি কার্যকরী একটা বলছি যে ওই যে সীমানা ডিঙানি, ইতোমধ্যেই আমাদের সামনে চিন্তার যে সকল প্রণালী বিধিবদ্ধ করে দেওয়া আছে, যে সকল মানুষজন সেই সকল বিধিবদ্ধ চিন্তার বাইরে অন্যান্য প্রিমাইজ, অন্যান্য আন্দাজ, অন্যান্য পূর্বানুমান, অন্যান্য পূর্বকল্প, অন্যান্য শর্ত ইত্যাদি কল্পনা করতে পারে, যদি প্রকাশ নাও হয়। আপাতত আমার কাজ চালানোর জন্য ওই ধৃষ্টতাপূর্ণ মানুষজনকে যদি মুক্ত চিন্তার বলি, যেহেতু শব্দটা আমার ব্যবহার করতে হচ্ছে অন্যরা প্রস্তাব করছেন বলে, আমি আমার মতো করে এটা দাঁড় করিয়ে নিলাম। সীমানা ডিঙানি এই প্রবণতাটা তে যখন কিনা মানুষজন ভয় পান, আমার মনে হয় সংকটটা শুরুটা আগে বুঝবার সংকটটা আমি বলতে চাই। খুব স্পষ্ট মতামত আছে আমার, মানে যেহেতু দীর্ঘদিন ধরে ভাবি এগুলো নিয়ে। সেটা হচ্ছে যে সংকটটা বেশি হয় বুঝতে বাস্তবে যারা আছে কিন্তু রিড করতে যারা চান কেন ঘটছে, এই প্রশ্নটা যারা করেন, ধরা যাক আমাদের আজকে 4 জন, তারা প্রথমেই যে ভুলটাতে একদম সামাজিকভাবে আবদ্ধ আছেন তা হচ্ছে এটাকে দেখেন একটা চলতি এবং বেশ স্থূল প্রগতির ধারণা দিয়ে, যে এক সময় এটা ছিল, অন্য সময় এটা হবে, অমুকদের হাত থেকে তমুকদের হাতে চলে গেলি, পুরুষ ঠাকুরদের হাত থেকে বিজ্ঞানীদের হাতে চলে গেলি, এটা হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। তো এই দেখার যে ত্রুটি, সেটা হচ্ছে আমি প্রথমে বলবো, এটা দেখার মারাত্মক ত্রুটি। প্রথম বিষয় হচ্ছে প্রহরী আছে কিনা, কেউ পাহারা দেয় কিনা আমাদের আচরণে। যিনি পাহারা দেন, সেই পাহারা দারিত্বের বৈশিষ্ট্য, এখানে ধর্ম শব্দটা ব্যবহার করবো বৈশিষ্ট্য অর্থে, পাহারা দারিত্বের ধর্ম কি, তার উপরে নির্ভর করছে ওই সময়কার ওই পাহারা দারিত্বের মধ্যে থাকা মানুষজনের আচরণ কি হবে। মানে যে বাসাতে উপন্যাস পড়া, ধরুন কথার কথা, আমরা কাল্পনিক ভাবে যদি ধরে নিই আমরা কাছাকাছি বয়সে আছি, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারে, সবাই বড় হয়ে চাকরি করতে চাই, আমাদের স্বপ্ন আর কি বা ছিল, তো এই তো করছেও তো তাই বাস্তবে। তো এইখানে 9, 10, 11 বা 12 এর ছেলেমেয়েরা, বাচ্চা কাচ্চারা অর্থে ছেলে আর মেয়েই বোঝাচ্ছি না শুধু, মানে বাচ্চা কাচ্চারা যে উপন্যাস পড়া, যে বাসাতে এটা খুবই সাধারণ একটা মানে তৎপরতা,
সারাদিনের মধ্যে, সেইখানে উপন্যাস পড়বার যে প্রণালী আর যে বাসাতে উপন্যাসকে একটা গঠিত কাজ, এমন এটাকে তো ভাববেন না প্লিজ যে পার্টিকুলার কতগুলো বাসাতেই উপন্যাস পড়া মানা, এটার কোনো প্রমাণ পাইনি আমি যে ধর্মীয় ভাষাতে মানা কিংবা বিজ্ঞানীদের ভাষায় মানা না, এরকম না। বহু ভাষা আছে যেখানে বিজ্ঞান এবং অঙ্কের বাইরে অন্যান্য বইকে গঠিত বই মনে করা হয় বাচ্চাদের জন্য। তো তার মানে এটা কোনো ফর্মুলা নেই, কিন্তু যে ভাষাতে কল্প সাহিত্য বা ফিকশন পড়া চর্চিত সেই ভাষার বাচ্চাদের ডিল করা এটা, আর যে ভাষায় এটা একটা নিন্দিত সেই ভাষা তো বাচ্চাদের বইপত্র, যেহেতু ওই সময় বইটা ভিজুয়াল মাধ্যমের চেয়ে সুলভ ছিল, ভিজুয়াল মাধ্যমের থেকে বিনোদনও বেশি ছিল, এটা কারণ ভিজুয়াল মাধ্যমে ছিল না। বছর শেষে একটা ক্যালেন্ডার যদি কেউ ব্যাংক থেকে উপহার দিতেন, ওই ছিল আমাদের একমাত্র ভিজুয়াল। তো তাহলে এন্টারটেনমেন্ট বই ছিল এটা এন্টারটেনমেন্ট সামগ্রী, এভাবে দেখতে পারতে হবে তো আমাদের। এই এন্টারটেনমেন্ট সামগ্রীটাকে যে বাবা মা আপত্তি তুলতেন, তাদের বাচ্চারা যেভাবে ডিল করতো, পছন্দ করলে অবশ্যই, আর যে সকল বাবা মা আপত্তি করতেন না, তাদের বাচ্চারা তো এমনকি উপন্যাসের দিকেও তাকাতেন না একভাবে, পালিয়ে বেড়ানোর রাস্তাগুলো কোত্থেকে কোথায় নেবে ইত্যাদি। সংকটটা হচ্ছে যে পাহারা দিচ্ছেন কে। এখন যে শিক্ষকতার পেশা শুধু কেন, আমরা যদি কল্পনা করে নিই যে আমরা ব্যাংকিং পেশাতে আছি, আমরা 4 জনে ব্যাংকার এবং 4 জনে আমরা বিভিন্ন ডেস্কে বসি, মানে উচ্চতা মানে স্ট্যাটাস কোতে, এবং কোন কারণে আমাদের কল্পনার মধ্যে ধামরাই মানিকগঞ্জের জনৈক তমুক সাহেব এসে বললেন যে তার 2 লাখ টাকার মুরগির ফার্মের এগেনস্টে 2 কোটি টাকার ঋণ দিতে হবে। তাহলে এখানেই আমাদের 4 জনের জানের মায়া কি একরকম হবে? আমরা কি কোনো অঙ্ক কষে বলতে পারবো যে তার ওই মুরগির খামারটার দাম হচ্ছে 2 লাখ টাকা, কিন্তু তার এগেনস্টে তিনি শিল্প ঋণ নেবেন 2 কোটি টাকা? আমরা সবাই 4 জনে ব্যাংকে চাকরি করি। তাহলে আমাদের 4 জনের জানের মায়া আমরা কি অঙ্ক কষে দেখাতে পারবো যে লাবণ্য যেরকম ভাবে ভয় পাচ্ছেন, যতটুকু কাঁপছেন, ঠিক একই কম্পনাঙ্ক শহীদ ভাইয়েরও দেখা যাচ্ছে, প্রদীপ তার থেকে একটু বেশি কাঁপছেন ভয়ে। আমি কি বুঝতে পারছি সংকটটা? তো তার মানে তো একটা সাধারণ একটা ফিনান্স প্রতিষ্ঠানেও যদি আমরা কর্মচারী থাকি এবং সেখানে যদি জনৈক আপনার কোন একজন গদাধর বন্দ্যোপাধ্যায়, সে যদিও বাংলাদেশের এরকম নামের কেউ এসে মাস্তানি করার সম্ভাবনা কম, কিন্তু এসে যদি তিনি বলেন তার 2 লাখ টাকার মানে মুরগির ফার্ম এগেস্টে আমাদের 2 কোটি টাকা ঋণ দিতে হবে ব্যাংকের, আমাদের তো চাকরি বাঁচাবেন, যান বাঁচাবেন, ডেস্ক বাঁচাবেন, নাকি তার হাতে সম্ভাব্য থাপ্পড় বাঁচাবেন? তো তার মানে তো একটা সাধারণভাবেই যে, এই কারণে আমি পাহারাদারিত্বের প্রহরীর প্রসঙ্গ তুললাম। চারপাশে যে ধরনের প্রহরী ব্যবস্থা তৈরি হচ্ছে, সেটা শুধু শিক্ষকতার ক্ষেত্রে কেন, অন্যান্য বিষয়ে যে সকল কর্মকাণ্ড আমরা করতে পারি, সেগুলো তো সম্ভাব্য এনভিজেস করা, সম্ভাব্য যে দৃষ্টিকল্পনা আমাদের, সম্ভাব্য আমাদের কর্মকাণ্ড বিষয়ে আমাদের যে ভাবনা, আমাদের যে নিজেদের কর্মদক্ষতা সম্পর্কে আমাদের যে অনুমান এবং সম্ভাব্য তৎপরতা, সবকিছু বিঘ্নিত হতে পারে ওই সংস্কৃতিতে। ফলে যেমনটা শহীদ মল্লিক বলছিলেন কাঠামোগত, এটাকে শুধুমাত্র যেটা কাঠামোগত সেটাকে ধরে এনে বিশ্ববিদ্যালয়ে ঘাড়ে বসালে ভুলভাল বোঝাবুঝি হবে। এটা আরো পরিব্যাপ্ত, এই প্রহরী ব্যবস্থাটা আরো পরিব্যাপ্ত। এখানে বিজ্ঞানী বনাম শিক্ষক কিংবা বিজ্ঞানী বনাম কথার কথা পুরোহিত এরকম নয় সংকটটা ওরকম ভাবে আমাদের দেখানো হয়। ওইখানে বলছিলাম দেখতে ত্রুটি আছে আমাদের, কিন্তু এটা প্রহরী ব্যবস্থা। আজকে যদি কোনো কারণে আপনার মানে পুরুত দিয়ে আপনাকে শায়েস্ত করা সহজ হয়, তাহলে সেটা চলছে। অন্য সময় পুরুত না, পুলিশ আসবেন। বিষয়টা তো শায়েস্ত করার কতগুলো কর্মকর্তাকে। হ্যাঁ, তা আমার মনে হয় যে ওইখান থেকে দেখতে না পেলে ভুল করবো আমরা, এবং প্রচুর ভুল করতে থাকবো এটা, এবং এই ভুলের নমুনা আছে। ভারত অপেক্ষাকৃত নিরাপদ উদাহরণ বলে এটা বলে শেষ করি যে, বিজ্ঞানে যদি অগ্রগতির প্রসঙ্গ বলেন, আমাদের আশপাশের রাষ্ট্রগুলোকে মানে জাপান, চীন অ্যাপার্ট, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, চলচ্চিত্র কোন মাত্রাতে ভারতে মানে পিছনে রাখবেন রাষ্ট্র সমাজ হিসেবে? আমি বিভিন্ন অংশের দারিদ্র্যের কথা বলছি না। ভারত গত 10-15 বছর কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে, মানে মত প্রকাশের প্রসঙ্গ যদি আসে, যেটা মুক্ত চিন্তা বলছিলেন আমাদের প্রশ্নকারী, তার মানে কি এখানে আমাদের মনোযোগ দেওয়া ভুল জায়গাতে হচ্ছে। যারা দেখতে চান অগ্রগতি প্রগতির ধারণা দিয়ে তারা ভুল করতে যাচ্ছেন। এটা দেখতে হবে পাহারা দারিত্বের বন্দোবস্ত থেকে। এটা আমি খুব জোরে সোরে আমি মানে কি বলা যায় পাদটিকা হিসেবে বললাম, যে আন্ডারলাইন করে বললাম, যেটা খেয়াল ভুল জায়গায় তাকানো যাবে না। তবে আমার মনে হয় আমি জাস্ট এই মানুষদের লাইনে যোগ করতে চাই যে এই পাহারাদারিত্বর যে বিষয়টা আছে, পাহারাদারিত্ব
যে অনুভূতি তৈরি করে সেটা কিন্তু আবার বিশ্ববিদ্যালয় থেকে হবার কথা আসলে। সেই জায়গাটা যেহেতু বিশ্ববিদ্যালয়ের কিছু দায়িত্ব থাকতে পারে, সেই পাহাদারিত্ব যে বিষয়টা অবস্থান করছে সেখানে বিশ্ববিদ্যালয়গুলি কিভাবে ভূমিকা রাখতে পারে বা রাখছে আসলে, এটা আমার মনে হয় একটা বিষয় অনুকূটি হিসেবে হতে পারে আসলে। অবশ্যই পাহাদারিত্বর একটা বড় সংকট এখন। ধন্যবাদ। আমি এটা 1 মিনিটের জন্য একটা জিনিস বলি, যেহেতু প্রসঙ্গটা তুললেন শহীদ ভাই। একটা হচ্ছে যে মোডালিটি খুব গুরুত্বপূর্ণ। কেন বললাম মোডালিটি গুরুত্বপূর্ণ? যে বিশ্ববিদ্যালয়ের বয়স কম বেশি, আধুনিক বিশ্ববিদ্যালয়ের বয়স কম বেশি 400-500 বছর হয়ে গেছে, কিন্তু সেইটাও আসলে আমরা বলার জন্য বলি। আসলে যদি খেয়াল করে দেখেন, এটা আসলে 70-80 বছরের যে বৈশিষ্ট্য, মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন ওই অর্থে একটা গ্লোবাল সিচুয়েশন তৈরি হলো, এবং তারও পরে গত 20-30 বছর যখন থেকে এই যে ইমেল করা যায় ইত্যাদি ইত্যাদি জানতো, মানে এখান থেকে লাবণ্যই চাইলে আপনার বিশ্ববিদ্যালয়ে এখন চাইলে এখন একটা মেইল করতে পারছে। এই যে নতুন সংযোগ ব্যবস্থা, এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন ধরনের মোডালিটি গুলো দিন দিন বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের এই যে একটা নির্ধারণী সামর্থ্য, আমি এটা বলতে চাচ্ছিলাম যে গত 70-80 বছর আগে, এই সাম্প্রতিক সাইবার বিকাশটার আগের কাল পর্যন্ত, সেটা বিশ্ববিদ্যালয়ের যদি বলি প্রভাব বলা হয়, সেটা সংসদে বলুন আর রাষ্ট্র দর্শন বিকাশে বলুন, কিংবা অত্যন্ত উগ্র জাতীয়তাবাদ বিকাশে বলুন, এই সকল কিছুর সূতিকাগার, এই ভাষাটা অনেকদিন পরে ব্যবহার করতে পারলাম, সূতিকাগার হিসেবে বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে এসছে। মানে আমি বলতে চাইছি, শুধুমাত্র তো প্যারি কমিউনের বিপ্লবের জন্য না, নাজি জাতীয়তাবাদ বিকাশের জন্য তো বিশ্ববিদ্যালয় কাজ করেছে। আমি এই এক্সট্রিম বাস্তবতাগুলো মনে রাখার চেষ্টা, মানে মনে রাখার কথা বলছি। আশা করি শহীদ ভাই আমি প্রাসঙ্গিক থাকছি, কারণ আমরা তো আমাদের সুবিধার্থে হয়তো কথার কথা প্যারিস মানে মুভমেন্টের কথা আমরা মনে করার চেষ্টা করছি, আমরা হয়তো থ্যাচার বিরোধী মুভমেন্টের কথা ভাবার চেষ্টা করছি, কিন্তু একই সাথে এটাও তো সত্য যে অত্যন্ত শক্তিশালী ডানপন্থী জাতীয়তাবাদী মানে হিংসাত্মক মানে জায়নবাদও তো বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট নাকি, বা নাজিবাদ। তো সেই কারণে আমার মনে হয় যে আমাদের সুবিধার্থে একটা অংশ দেখার মধ্য দিয়ে এই 70-80 বছরের যে মোডালিটি ছিল, সেইখান থেকে বোধহয় এখন এখানেও দেখা যেতে পারে বিশ্ববিদ্যালয়কে যদি আমরা আন্দাজ করে নিই, বিশ্ববিদ্যালয় এখনো এই মুহূর্তে দুনিয়ারও বিভিন্ন চিন্তা তৎপরতার প্রধান সংগঠক জায়গা, হোক এই প্রান্তে নয় ও প্রান্তে, না জায়নবাদ বা মার্ক্সবাদ যাই বলি না কেন। তো কিন্তু আসলে মনে হয় যে নতুন মোডালিটিতে এসে বিশ্ববিদ্যালয়ের সেই নির্ধারণী সামর্থ্য আগের মতো জায়গাতে যে নেই, সেটা যত সহজে আগে একাডেমিক্সরা বুঝতে শুরু করবেন বা মানতে শুরু করবেন বলা উচিত আসলে, যে সেই দিন আর নাই যখন হাব বা মানে চিন্তার উৎপাদন কেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয় এতটা নির্ধারণী জায়গাতে ছিল। এখন সত্যি সত্যি বলতে গেলে জাতিসংঘের ইএস গ্রুপ থেকে শুরু করে আপনার কথার কথা আইফোন ব্যবহারকারীদের ক্লাব, মানে এত রকমের জায়গা থেকে ভাবনা চিন্তা উদ্রেক ঘটছে এবং সেগুলো গ্লোবালি ব্রডকাস্ট হচ্ছে। আমি বলবো আমার কলিগদের, মানে নিখিল বিশ্বের কলিগদের, একদম জাহাঙ্গীরনগর থেকে শুরু করে নিউ জার্সি অব্দি কলিগদেরকে, মানে বাংলায় বলছি বটে, এটা আহ্বান যে তারা যাতে মানতে শুরু করেন যে চিন্তা ভাবনা উৎপাদন কেন্দ্র এবং সেটার যে সাংগঠনিক শক্তি, এই জায়গাতে বিশ্ববিদ্যালয়ের যে 50-60-70 বছরের যে একটা প্রভাব বলয় ছিল, চাইলে আধিপত্য বলতে পারেন, সেইটা ক্ষুণ্ণ হয়েছে নতুন যে যোগাযোগ প্রণালী এবং নতুন যে মোডালিটির প্রতিষ্ঠানগুলো সংগঠনগুলো দেখা যাচ্ছে। এটা অন দ্যাট নোট, মানে আমি এই প্রসঙ্গে আমার বলার নেই কিছু। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে আমি লাবণ্য তরফদারের কাছে চলে যাব। লাবণ্য তরফদার অনেকক্ষণ ধরে আমাদেরকে শুনছেন। লাবণ্য তরফদার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি ঠিক আমাদের পূর্বের একটা প্রশ্নে আপনার কাছে চলে যাব। আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম যেখানে শিক্ষকদের মুক্ত চিন্তার কথা বলা হয়েছিল। আপনার কাছে আমার প্রশ্ন যে শিক্ষার্থীদের যে নতুন চিন্তা প্রকাশ করার জায়গা এবং শিক্ষার্থীদের নতুন ভাবনা চিন্তা গুলোকে মেলে ধরার জায়গা হিসেবে গণবিশ্ববিদ্যালয় কেমন, বা আপনারা কতটুকু পারেন আপনাদের চিন্তাগুলো প্রকাশ করতে? আমাদের বিশ্ববিদ্যালয়ে
আমাদের যে করার মতন আমাদের যে সেটা কথাগুলো আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের কোনো শক্তি না, আমরা আমাদের কথাগুলো বলার সুযোগ পাই, মানে সুযোগ, তবে আগের তুলনায় আমাদের কিছুটা হলে এখন মানে কম আমরা বলতে পারি, কিন্তু বলতে পারি, আমাদের কথাগুলো আমরা শিক্ষকদের কাছে পৌঁছাতে পারি। আর আমাদের হচ্ছে যে একটা মানে ছাত্র সংগঠন থাকতে যেটা হচ্ছে কি দাদা, আমরা হচ্ছে তাদের মাধ্যমে এই কথাগুলো আমরা আরো ভালো মতন মানে পৌঁছাইতে পারতাম আমাদের কথাগুলো। আপনাদের ছাত্রদের প্রতিনিধি যদি থাকে সেই ক্ষেত্রে হয়তো তাদের মত প্রকাশ করাটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পায়, কিন্তু আরো তো বিভিন্ন সংগঠন আছে, সেই সংগঠনগুলোর কাজ, সেই সংগঠনগুলোর মত প্রকাশ করার যে এখনকার পরিস্থিতি, এইটা কেমন দেখেন আপনি? এটা কি সব সংগঠনগুলো খুব সহজভাবে মত প্রকাশ করতে পারছে, নাকি সংগঠনগুলো আগের থেকে অনেক বেশি স্লো হয়ে গেছে, বা সংগঠনগুলোই থাকছে না, এমন দেখেন আপনি? সংগঠনের কথা যদি বলি দাদা, সংগঠন আগের মতন মানে সবাই আমি যদি আমার কথাটাই বলি যে আমি এখানে আমরা দাদা হচ্ছে যখন আমরা অনেক কাছে গেলে অনেক কাছে আমাদের আমরা কিন্তু অনেকবার হচ্ছে ভালো মতন মানে অনুমতি পাচ্ছি না কাজ করার জন্য। আপনারা কি ধরনের কাজগুলো করতে চাচ্ছিলেন, যে কাজগুলোর জন্য আসলে অনুমতি দরকার? দাদা কোশ্চেনটা আরেকবার যদি আপনারা আসলে কি ধরনের কাজ করতে চাচ্ছিলেন, যে কাজটা করার জন্য আসলে অনুমতি দরকার? কারণ আমি যদি এমন কোনো কাজ করতে, ভালো কাজ করতে চাই, দেখা গেছে আমি আমার ক্যাম্পাসটাকে পরিষ্কার রাখবো, সেই জন্য কি আমার অনুমতি নিতে হবে? আমি আমার বসার জায়গাটাকে পরিষ্কার রাখবো, সেই জন্য কি আমার অনুমতি নিতে হবে? ব্যাপারটা কি এরকম? দাদা আমরা যে আমাদের কথা হচ্ছে আমরা আমাদের সংগঠনটা চালাবো, সেটার জন্যই হচ্ছে অনুমতি নিতে গেছি, সেটা এখনো পর্যন্ত পাই নাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি হচ্ছে মানে একসাথে যে বসে আলোচনা করবো, সেই জায়গাটাও আমাদের নাই, বা সেইভাবেও আমাদের কোনো অনুমতি দেওয়া হয় না যে তোমরা একসাথে বসে আমাদের বলা হচ্ছে যে একটা সংগঠনের সাথে আরেকটা মানে যেমন আমাদের এখানে সাংবাদিক সংগঠন আছে, সেইখানে তাদের সাথে তাদের রুমে বসতে বলতেছে, কিন্তু জিনিসটা কিরকম হচ্ছে, তারা তো আমাদের সেই অনুমতিটা দিবে না, তাদের নির্দিষ্ট কিছু কাজ থাকে, আমাদের নির্দিষ্ট কিছু কাজ থাকে, যেটা তো একসাথে হয় না। মানে তাদের কথা যে মানে আমাদের কোনো সংগঠন থাকে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ লাবণ্য তরফদার আপনাকে। আমরা আবারও আপনার কাছে আসবো। এই পর্যায়ে আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে রেজাউর রহমান লেনিন করেছেন। তিনি লিখেছেন, গণবিশ্ববিদ্যালয় কি বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে? হবার জন্য কি কি ব্যাকরণ আছে? এই প্রশ্নটা আমি মানুষ স্যারের কাছ থেকে উত্তর চাইবো এই প্রশ্নের জন্য আর কি। শোনা যায় আমাকে? আমি হেডফোনটা একটু বাদ দিলাম, শোনা যাচ্ছে? সমস্যা নেই তো? শোনা যাচ্ছে ভালো। ওকে, সেটা হলো যে এক হচ্ছে না, লেনিনের প্রশ্ন আপনি পবিত্র যদি নাও নিতেন, আমি আপনাকে উস্কানি দিতাম যাতে নেন, কারণ ওনার সাথে দেখা হয়ে গেলে তার কথা শোনাতেন। মজা করছি। আমার মনে হয় যে প্রথম বিষয় হচ্ছে ব্যাকরণের, মানে উনিও জানেন যে নেই বিশ্ববিদ্যালয়ে ওইটার কোনো ব্যাকরণ নেই। সবচেয়ে ভালো উদাহরণ তো হচ্ছে আপনার, আমি এখন আর উদাহরণ দেব না, মানে বলছি নাম উল্লেখ করে উদাহরণ দেব না, ঢাকাতে অন্তত আমার বিবেচনাতে আমি অন্তত 8টার নাম এখনই বলতে পারবো, 7-8টার নাম বিশ্ববিদ্যালয়, একটারও নাম বলবো না, যে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছে সম্ভবত এর উদ্যোক্তাদের আন্তর্জাতিক ভাবে নড়াচড়া সহজ করার জন্য।
কারণ হচ্ছে ইউরোপে যেখানে কিনা আমাদের ঘটনাচক্রে আমাদের এই চারজনের একজন আছেন আর কি, আমাদের তিনজনেরই তো কপাল মোটামুটি এরকম, আদাবর থেকে ধামরাই পর্যন্ত আমাদের শহীদ ভাই কেবলমাত্র ফিনল্যান্ডে আছেন। তো সেখানে ইউরোপে গত 10-15 বছর ধরে যারা যাতায়াত করেন তাদের যে সকল আইন বদলেছে, সে সকল আইনে এডুকেটর এটা একটা বড় পরিচয়। যেমন ধরা যায় কথার কথা সাংবাদিক একটা সময় বড় পরিচয় ছিল, এখনো আছে ইউরোপে। এই যে বড় ছোট এটা তো ধরুন মর্যাদার বাইরেও একটা প্রসঙ্গ আছে। তো রেজাউল লেনিন নিজে আইনের মানুষ, মানবাধিকারের মানুষ, কিন্তু বিশ্ববিদ্যালয়ের গুলোর সাথে উনি খুব নিবিড়ভাবে কাজ করেন, আমি তাকে চিনি বলে বলছি। তো কাঠামোটা আমি যেটা বলছি, যেখানে আমি নাম উল্লেখ করবো না, বলাই বাহুল্য কেন উল্লেখ করবো, নাম জানার মায়াও তো থাকা উচিত মানুষের। তো এখন যখনই আপনি এডুকেটর তখনই কিন্তু আপনার অন্যান্য পরিচয়গুলো ম্লান হয়ে যায়। মানে আপনি যখন প্যারিসে ঢোকেন, ভিয়েনাতে ঢোকেন, মানে উদ্যোক্তা হিসেবে, তো ওই আপনি কিন্তু উদ্যোক্তা সে একই লোক রইলেন, কিন্তু আপনার এখন নতুন পরিচয় হচ্ছে এডুকেটর, অথবা কথার কথা ফিলান্থ্রপি, মানে যেটা ইউরোপে খুব গুরুত্বপূর্ণ পরিচয়। তো এখন এডুকেটরও কিন্তু ইন এ ওয়ে ইউরোপের যে ক্লাসিক্যাল যে ফিলান্থ্রপির যে ধারণা, তার কিন্তু একটা ক্যাটাগরির মধ্যে পড়ে, মানে সাব ক্যাটাগরি। হ্যাঁ, মানে তো এখন যদি কথার কথা আমার মতো একটা সাধারণ সাভার নিবাসী মানুষ বা সাভারে চাকরি করা মানুষই যদি 8-10টা বিশ্ববিদ্যালয় চিনি বা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি যে যাদের আসলে মালিকদের আগ্রহ ছিল এডুকেটর ক্যাটাগরিতে নড়াচড়া করা, তাহলে তো বিশ্ববিদ্যালয়ের মানে লেনিন আরো ভালো, মানে মানে ওইটা ওইভাবে বলতে গেলে এটাকে বরং উপাত্ত দিয়ে লেনিন আরো ভালো বলতে পারবেন যে কেন কি কি কারণে বিশ্ববিদ্যালয় মানে দিতে হয়, দেওয়া হচ্ছে। এবং এটা কিন্তু ধরেন আমাদের মতো দেশের বাস্তবতা তাই নয়, কিন্তু পাশ্চাত্য এরকম বহু ঘটনা আছে। বড় বড় ফিন্যান্স গ্রুপ একটা পর্যায়ে এসে লেট 90s এসে ওরা ইদার ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি দেওয়া শুরু করেছে, যারা কিনা ছিলেন অন্য একটা ফার্ম, এবং অনেকেই তাদের সিস্টার কনসার্ন হিসেবে তৈরি করছেন। তো এর মানে হচ্ছে অজস্র রকমের কারণ আছে যেখানে বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, তার নতুন যে আইনি এবং দর্শনগত যে বাস্তবতা, বিশ্ব বাস্তবতা, সেখানে একটা স্টেক হিসেবে অংশ নেওয়ার জন্য। সহজ করে বলতে গেলে একদম তাই। মানে ধরা যাক যদি আমরা ধরে নিই আমাদের কাল্পনিক দেশটির নাম হচ্ছে কল্পনাপুর, এবং সেই কল্পনাপুর রাষ্ট্রে ধরা যাক সংসদদের সংখ্যা হচ্ছে 200। যদি কোনো কারণে মানুষজন আশা করে 200 জনের ভিতরে কথার কথা 30-35 জন সাংবাদিক অধ্যাপক থাকলে ভালো, তাহলে তো এটা বলা বাহুল্য যে ওই কল্পনাপুর রাষ্ট্রের মানে ইয়েরা, আপনার যারা মানে নির্বাচনী প্রতিযোগিতা আছেন, তারা নমিনেশন বা মনোনয়ন দেওয়ার সময় গুন্ডা পান্ডাদের পাশাপাশি অধ্যাপক এবং সাংবাদিকদের দেবেন, এটা বুঝতে সমস্যা হচ্ছে কোথায়। তো একইভাবে যদি আপনার ইউরোপিয়ান বা বিশ্ব আকাঙ্ক্ষার ভিতরে এডুকেটর একটা ক্যাটাগরি থাকে, তাহলে বিভিন্ন রাষ্ট্রে সেই ধরনের এডুকেটর তৈরিও হচ্ছে। তাহলে এটা তো একটা ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া। তো সেই কারণে এটার প্রথম অংশটাই খুব সমস্যাজনক, মানে আন্দাজটা যে বিশ্ববিদ্যালয়টা উনি সেটা করেন না, উনি আসলে আমাদেরকে ওখানে ঠেলে আমাদেরকে একটু ঝামেলা ফেলতে চাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে অবশ্যই কোনো বিশ্ববিদ্যালয় হয়ে উঠবার কোনো ব্যাকরণ নেই, মানে বিভিন্ন জনার বিভিন্ন রকম নিয়ত, বিভিন্ন রকম অভিলক্ষ্য, যেটা আগেও বলছিলাম, তার থেকেই তৈরি হওয়া। কিন্তু বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারছে কিনা এই প্রশ্নটার অন্য একটা রেটরিক ছাড়াও, মানে শুনতে মনে হতে পারে রেটরিক ছাড়াও একটা দিক আছে, সেটা বরং লাবণ্যদের অভিজ্ঞতাকে পর্যালোচনা করলে বলা যায়। ঘটনাচক্রে আমি 3-4 দিন গেছি, একবার গেছি শহীদ ভাই তথা শহীদ মল্লিকের নিমন্ত্রণে। এই সবগুলো বেসরকারি সফর বলা যায়, কোন অর্থে বেসরকারি বলছি, যদিও শহীদ ভাইয়েরটা শেষমেশ প্রায় সরকারি হয়ে ওঠে, মানে প্রশাসনিক হয়ে ওঠে। কিন্তু 3-4 বার যে আমার গণবিশ্ববিদ্যালয়ে যাওয়া হয়েছে, 3-4 বারই কোনো না কোনো শিক্ষকের আগ্রহে যাওয়া হয়েছে, অথবা পরীক্ষক হিসেবে, ওই যে মডারেটর হিসেবে। এখন ওখানকার ক্যাম্পাসে যে সংকটটার কথা লাবণ্য বললেন, সেইটার একটা দিক আছে যেটা অন্যরা অনেকে নাও উল্লেখ করতে চাইতে পারেন। সেটা হচ্ছে কি, এই ধরনের প্রতিষ্ঠানে যখন কিনা নিয়োগ হয়, প্রশাসক নিয়োগ হয়, এই ধরনের প্রতিষ্ঠান মানে বিশেষভাবে গণস্বাস্থ্যের কথা, বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, সেখানে অনেকেই থাকতে পারেন যে এত বড় ক্যারিশমেটিক একটা লোক এটা চালান, মানে এটা তো আমরা নিশ্চয়ই জানি, উনি জীবিত কালে তার সামনেও বলা যেত, মানে ডাক্তার জাফরুল্লাহর যে সামাজিক অস্তিত্ব সেটা তো ছোটখাটো না। এখন ওর সাথে যারা সম্পর্কিত তারা এইখানে প্রশাসক হিসেবে বা বিভিন্ন পদে কাজ করার পর, ডিনও হতে পারে প্রশাসক বলতে, এখানে শিক্ষক প্রশাসক হতে পারে, তারা অনেকেই, এটা সম্ভব, মানে একটা প্রস্তাব মাত্র, এটা আমার পর্যবেক্ষণ না, কারণ আমি তো ওই ক্যাম্পাসে বেশিক্ষণ থাকি নাই,
আমি অন্যান্য প্রতিষ্ঠানে লক্ষ্য করেছি। তারা আসলে নিয়োগদাতার সাথে তাদের যে আর কোনো শব্দ নেই, আনুগত্যের সম্পর্ক, ওটাকেই অন্যান্য সকল কাজের জন্য যথেষ্ট বলে মনে করে। এটা কিন্তু কেস হিসেবে প্রমাণ করা যাবে, বিভিন্ন প্রতিষ্ঠানে এটা ঘটেছে। এইখানে আমার মনে হয় যে তখন যারা কিনা এই যে লাবণ্যের মতো আন্ডার গ্রাজুয়েট পড়তে আসেন বা পরে কেউ কেউ মানে মাস্টার্সও করেন, তারা যখন ক্যাম্পাসটা ব্যবহার করতে যান, তারা প্রায়শই এই ধরনের অদূরদর্শী প্রশাসকদের খপ্পরে পড়তে পারে। এটা বিশেষ ক্ষেত্রে হয়তো জায়গার অভাব থাকতে পারে, কিন্তু ওভারঅল ক্যাম্পাসে শিক্ষার্থীরা হেসে খেলে বেড়াবে। আমি এখানে বলছি কথাটা, এটাকে দেখেন কিভাবে? এটাকে আবারও বলি, গণবিশ্ববিদ্যালয় নিয়ে আলাপই না, আমি মাস্টারি করি বলে আমার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলছিলাম যখন আপনাদের মনে পড়বে, এখন থেকে আধা ঘন্টা 40 মিনিট আগে, করিডোরের মাপ দেখে বোঝা যায় প্রশাসক কি চিন্তা করেন, তাই তো? তাহলে ক্যাম্পাসের ব্যবহারটা কি হবে? শিক্ষার্থীরা কোথায় বসবেন, চা খাবেন কি খাবেন না, চায়ের সাথে টা হিসেবে কেবলমাত্র সিঙ্গারায় গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না, এগুলো কোথাও লিখিতভাবে আইন থাকে না, কিন্তু ওখানে দেখবার দৃষ্টিভঙ্গি থাকতে হয়। আমাদের 600 একর জমিতেও প্রায়শই বিবাদ বাধে যে শিক্ষার্থীদের নড়াচড়া শিক্ষক প্রশাসকদের অনেকেরই পছন্দ হয় না। এই টারজান থেকে মেহের চত্বরে সরায়, মেহের চত্বর থেকে অমুক জায়গায় সরায়। যখন শহীদ মল্লিকরা পড়তেন তখন ওটা ছিল চৌরঙ্গি, তো তখন গাড়ি কম ছিল, রাস্তার মধ্যেই শিক্ষার্থীদের আড্ডা হতে পারতো। এখন প্রচুর মোটর গাড়ি, মোটর ভেহিকেল, ফলে রাস্তার মধ্যে আড্ডাগুলো সরে গেছে। তো এই যে সারাক্ষণই আপনারা দেখবেন আমাদের এখানে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি নির্বিশেষে একটা তৎপরতা আছে, যেখানে কিনা শিক্ষার্থীদের জমায়েত, প্রশাসকরা, এখানে আমি শিক্ষকদেরও একাংশ প্রশাসক আছেন, তা মেনে নিয়ে বলছি, পছন্দ করেন না। এটা খুব পরিষ্কার হতে হবে আমাদের। এটা যদি আমরা আনদেখা করি, না মানি যে এটা আছে, তাহলে এটা সংকট নিরসন হবে না কখনো। যে শিক্ষার্থীদের নন একাডেমিক নড়াচড়ার ব্যাপারে প্রচুর প্রশাসকের অশান্তি আছে, এটা চলেন আমরা একটা প্রস্তাব আকারে আমি বলে রাখলাম এটা। এখন এইটা বরং খুব ইন্টারেস্টিংলি প্রথম ভালো মতো সমাধান করতে পারছেন রাজশাহী ইউনিভার্সিটি অ্যাপার্ট, ওটার হিস্টোরিক্যাল নজির আছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলার। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে বিজ্ঞাপন করতে চাচ্ছি না বলে নাম বলবো না, 3-4টা ক্যাম্পাস লক্ষ্যই করা যাচ্ছে যাদের নামও আছে ঢাকা শহরে, ফিজও বেশি। তারা কিন্তু এখন নতুন যে আর্কিটেকচার গুলো করছেন তাদের ভবনগুলোর, এবং স্পেস ম্যানেজমেন্ট বলা উচিত তাদের, এই স্পেস ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের জন্য ব্যাপক আপনার মানে কি বলা যায় মনোযোগের মধ্যে আছে। থিয়েটার বল, এবং খুব আয়রনি যে এই মুহূর্তে ড্রামা সার্কেল বলেন, ফিল্ম ক্লাব বলেন, এগুলোর বেশ উল্লেখযোগ্য তৎপরতা কিন্তু ওই ব্র্যান্ডেড কয়েকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। তো তার মানে হলো, আবারও বলছি, যে লাবণ্যদের যে অভিজ্ঞতাটা ঘটেছে এটা ওয়ান অফ না, এটা হতে পারে। একটা জায়গার অভাব থাকলে তো অবশ্যই বলবেন, কিন্তু আমি মনে করি যে এটাও খতিয়ে দেখার আছে। এটা হয়তো পবিত্র বা শহীদ ভাইয়ের একার দুজনের কাজ নয়, কিন্তু ক্যাম্পাসে প্রচুর লোক থাকেন প্রাইভেট পাবলিক নির্বিশেষে, যারা শিক্ষার্থীদের ওভারঅল স্পেসে নড়াচড়া পছন্দ করেন না। এই বলবার ছিল এটা। লেনিনের যেটা অন্য অংশটা, যে আসলে ওই যে মানে বিশ্ববিদ্যালয়ে হয়ে উঠতে পেরেছি কিনা, ওইখানে আসলে আমরা কিভাবে চাই। আমি মনে করি যে গণবিশ্ববিদ্যালয়ের দুর্দান্ত সম্ভাবনাময় জায়গায় ছিল। তার কারণ হচ্ছে যে এটা লোকেশন, এটার টার্গেট অডিয়েন্স, এটার বাংলা মাধ্যমের ব্যাপারে নাক উঁচু না থাকা। আমি এও মনে করি গণবিশ্ববিদ্যালয়ের মতো যদি যা হতে পারতো সেখান থেকে চিন্তা করি, নিকটবর্তী একটা বিশ্ববিদ্যালয় আমি কেবলমাত্র ভাবতে পারি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এবং আরো ম্যাসিভ, কারণ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিচ বড়, অজস্র শিক্ষার্থী তার। আমাকে যদি বলতে বলেন গণবিশ্ববিদ্যালয়ের একটা চালু প্রতিষ্ঠান, আমি হতে পারতো জায়গায় তুলনা করলাম, আমি মানে পরিণতির দিক থেকে না, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দুঃখজনক পরিণতি হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা যাই থাকুক না কেন, গড়ে মধ্যবিত্ত মনে নিন্দিত, অসম্মানিত, তাই তো? শিক্ষার্থীদের কোনো ইয়ে নেই, এটা এরকম হওয়ার কথাই ছিল না। এটাই হচ্ছিল বাংলা মাধ্যমে একেবারে প্রত্যন্তের, অপেক্ষাকৃত অসচ্ছল অন্যান্য শ্রেণীর, শ্রমিক শ্রেণীর বাচ্চাদের আপনার ছুটির দিনে কিংবা রাত্রিকালীন পড়াশোনা করবার, স্নাতক হবার এবং একটা পেডাগজিক্যাল ধারাবাহিকতায় থাকবার দুর্দান্ত প্রতিষ্ঠান হতে পারতো। আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়টাকে আবার এই প্রসঙ্গে হাজির করলাম। ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয়ের কোনো অবশ্যই নেই কোনো ব্রিটিশ ওপেন ইউনিভার্সিটি দুর্দান্তভাবে এইটিজে কাজ করেছে এই নিউ লিবারালিজম আসার আগ পর্যন্ত। এটা যারা কৌতূহল আছে তারা তাই দেখবেন, তাদের
বইগুলো পর্যন্ত ধাক্কা দেওয়ার মতো, মানে একদম চমকে যাওয়ার মতো সব বই প্রকাশ করেছেন ব্রিটিশ ওপেন ইউনিভার্সিটি। এবং ওপেন ইউনিভার্সিটিতে 80s পড়তেনও ওয়ার্কিং ক্লাসের মূলত একটা বড় শিক্ষার্থী দল ছিল, আন্ডার গ্রাজুয়েট ওয়ার্কিং ক্লাস ব্যাকগ্রাউন্ড। ফলে আমরা কি কি ভাবছি তার উপরে নির্ভর করে বিশ্ববিদ্যালয়টা কিরকম ভাবে দাঁড়াবে, এটা একটা দিক। অন্য দিকটা হচ্ছে অবশ্যই রাষ্ট্রীয় ওই সময়কার যে আইন, মানে শিক্ষা বিষয়ক যে আইনগুলো আছে, যে দপ্তরগুলো আছে, তার সাথে মানানসই একটা সেতুবন্ধ তৈরি হচ্ছে কিনা। মানে গাছতলায় আমরা যেমনই ক্লাস নিই না কেন, তার তো একটা অ্যাক্রিডিটেশন আছে। ফলে আমি বলবো যে এটা টু ফ্রন্ট উত্তর হয়। প্রথমত একটা প্যাটার্ন নেই, ব্যাকরণ নেই, লেনের উত্তরই বলছি, মাঝখানে লাবণ্যর উদাহরণটা নিয়ে আসলাম প্রাসঙ্গিক বলে। আর দুই হলো যে যদি লক্ষ্য উদ্দেশ্য খুব স্পষ্ট থাকে তাহলে একটা ফ্রন্ট কাজ করতে হবে এই লেজিসলেশন এবং অ্যাক্রিডিটেশনের যে জায়গাগুলোতে ঝামেলা সামাল দেওয়া, সোজা বাংলা যেটা মানে অ্যাডভোকেটরা করে থাকেন, মানে লেনিনের পেশার অ্যাডভোকেটরা করে থাকেন বিভিন্ন ফার্মের জন্য। একটা ফ্রন্টে লড়াই চলে আরেকখানে, আরেকটা ফ্রন্টের কাজ হচ্ছে পেডাগজিক্যাল। তাদের কাজই হচ্ছে যে আপনি যদি লক্ষ্যটা কি, আমরা কি 80 দশকের মার্গারেট থ্যাচারের সময়কার ব্রিটেনের শ্রমিকদের বাচ্চাদেরকে প্রধানত পড়াতে চাচ্ছি ওপেন ইউনিভার্সিটিতে? আমাদের গণবিশ্ববিদ্যালয়ের লক্ষ্য কি, কাদেরকে পড়াতে চাই, কোন মাধ্যমে, ভাষা মাধ্যমে, এবং সেই শিক্ষার ক্ষেত্রে তাদের রাজনৈতিক চেতনা শানানো আমাদের লক্ষ্য বা জগৎ দর্শন। ফলে এটা একটা খুবই কমপ্লেক্স প্রসঙ্গ, কোনো ব্যাকরণ নেই, উদ্যোক্তাদের ভাবনার সাথে সম্পর্কিত, তাদের অন্তত দুটো ফ্রন্টে মানে আগানোর প্রসঙ্গ, পেডাগজিক্যাল এবং লেজিসলেটিভ। স্যার আপনাকে অসংখ্য অনেক। আচ্ছা, সমস্যা নেই, আমার শেষের দিকে যাচ্ছি তো আমরা, এটা সুন্দর করে সমাপন করা যাবে আর কি। হ্যাঁ, রাইট। আমি তোমার দুইটা পয়েন্ট যেটা ছিল, একটা প্যাডাগজিক্যাল আর একটা হচ্ছে এটা। কিন্তু আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব অবকাঠামোর অন্যতম বিষয় হচ্ছে যেটা আমি কম বেশি এই অল্প দিনে একটু উপলব্ধি করতে পারছি যে এটা যদি কাজ করে তাহলে কি হবে আসলে, মানে দুটো পক্ষই নির্বিঘ্নে লক্ষ্যে যেতে পারে। আমাদের দেশের মানে অভিজ্ঞতা দিয়ে বলি, এখানে একটা বড় সংকট আছে যে আসলে দুটো পক্ষকে একটা পক্ষে নিয়ে আসার চেষ্টা করা, দুটো পক্ষ একটা পক্ষে নিয়ে আসা দরকার নেই আসলে। কিন্তু ওই দুজনের যে কাজের যে রিকগনিশন বা কাজের যে ধরন, সেটাকে একটা মানদণ্ডে নিয়ে আসা আসলে, তাহলেই কিন্তু বিশ্ববিদ্যালয় বোধহয় তার কিছু ফর্মে গেলেও যেতে পারে। কিন্তু আমাদের দেশে আমি যেখানে কাজ করেছি সেখানে আমার অভিজ্ঞতা হচ্ছে যে এক ধরনের এই দুইটা কার্যকরণকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। মানে আসলে আরো মানে দুষ্টামি করে বললে আসলে প্রহরীর কাজ করার কথা, মানে যদি এভাবে বলি, প্রহরীর কাজ করার কথা হচ্ছে বাইরের ফ্রন্টে, যাতে বাইরের কোনো আঘাত প্রদানকারী এখানেই না করতে পারে। তো এখন প্রায়শই দেখা যায় যে আসলে প্রহরী বা প্রক্রিয়াল শাসনবিধিতে পড়ে যান হচ্ছে নিজের প্রজারা। তো এইটা আসলে একটা মজার আয়রনি। তার আসলে লড়াই করবার কথা যে আমরা ঠিকঠাক মতোই পড়াচ্ছি এখানে, তোমরা তোমাদের এত লম্বা হাত এই পর্যন্ত প্রশস্ত করো না। তো এটা হতে পারতো, ওই অর্থে বলছি লেজিসলেশনের কাজটা হতে পারতো ওটা। এখন ওরা যদি আসলে এখন লাবণ্য সমূহের নড়াচড়ার পিছনে সময় দেন, সেটা যে কোনো বিশ্ববিদ্যালয়ে, এটা একটু পরিতাপের এবং একই সাথে কৌতুককর পরিণতি হতে বাধ্য আর কি। এই রাইট। লেনিন বোধহয় একটা লম্বা প্রশ্ন দিয়েছে। আমার মোবাইল ওটা পড়া কঠিন, যদি পড়ে দেন কেউ। কিছু পড়ো দেখি। এক হচ্ছে যে হতে পারে যদি কোনো অন্য কোনো মাধ্যমে, যদি প্রথমত সঞ্চালক গুরুত্বপূর্ণ বলতে পারি প্রাসঙ্গিক মনে করেন, তাহলে আর কোনো মাধ্যমে আমাকে ইনবক্সে দিতে পারেন, আর সেইখান থেকে আমরা শেষও করতে পারি বোধহয়। আমার মনে হয় যে মানে টাইমটা
যেমন কিনা আমাকে হোয়াটসঅ্যাপ আমার খোলা আছে অন্যটা জায়গাতে নেই, আমার এখানে পড়াটা প্রায় কঠিন ব্যাপার, যেহেতু আমি মোবাইলে কাজ করছি আজকে এই টেকনিক্যাল সমস্যাতে। আমি একটু পড়ি, হ্যাঁ কোনোভাবে কপি করা যায়? আচ্ছা পড়ুন, শহীদ ভাই আপনাকে শোনা যায়। আবার চলে গেল, বুঝলাম না। এটা ল্যাপটপে থাকলে পড়া সমস্যা হতো না, কিন্তু এটা মোবাইলের যে সাইজ স্ক্রিন, আমার ল্যাপটপে স্ক্রিন ছিল কিন্তু চলে গেছে, এখন হয়তো মডারেটররা বুঝতে পারবে। আচ্ছা, লাবণ্য আমাকে সাহায্য করলেন, উনি, আচ্ছা আমি পড়ি বরং। প্রশ্ন এখন, আমরা কিভাবে আমাদের শিক্ষাঙ্গনগুলোর এবং তাদের প্রশাসনের দ্বারা রাজনৈতিক সেন্সরশিপের অস্থির চরিত্রটি বুঝতে পারবো, এবং তা কিভাবে, কিংবা বর্তমান বৈশ্বিক বাস্তবতাতে আমরা কিভাবে পণ্ডিতদের বিরুদ্ধে শিক্ষাঙ্গনের দ্বারা আরোপিত নিত্য নতুন বাধ্যবাধকতাগুলো ঝুঁকিতে থাকা একটি হস্তক্ষেপবাদী নীতি অনুসরণ করতে শুরু করেছে তা বুঝতে পারবো। কিভাবে বা আমরা বুঝবো কোন কোন প্রেক্ষাপটে সেন্সরশিপ, জেন্ডার স্টাডির উপর আক্রমণ এবং যাদের গবেষণা বা পাঠ্যবহির্ভূত বক্তৃতা রাজনৈতিক ভিন্নমতের একটি হুমকির, তাতেও শেষ হয়নি কিন্তু এখনো চলছে এটা। আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয় যদি আপনারা লেনিনকে একদিন বলতে ডাকেন, মানে কারণ কি তাতে করে তার বক্তব্যটাও শোনা যাবে। শেষ হয়নি, আমি বলি যতটুকু এসছে সেখানে লাবণ্য, থ্যাংক ইউ আপনি পাঠানোর কারণে ইনবক্সে, কিন্তু তাতেও অবাকরে শেষ হয়নি। কিন্তু বিষয়টা হলো যে আবারও আমি ধরে নিচ্ছি লেনিন ছিলেন গোড়া থেকেই, তো ওই আমার জন্য মনে হয় যে একজনের বিরুদ্ধে আরেকজনের, মানে ওই যে ইংরেজিতে কি যেন বলে আপনার, হিজ ওয়ার্ডস এগেনস্ট হার্স, মানে তর্কাতর্কি আর কি, কোনো মীমাংসা নেই, কোনো থার্ড পার্টি নেই এইখানে। আমি মনে করি যে এখানে একটা ঝুঁকিপূর্ণ বিষয়ে বড়, উনি শব্দটা ব্যবহার করেছিলেন, আমি বলতে পারি যে কিছু বাংলাদেশ, ওনার প্রশ্নে একটা জায়গায় এসে বাংলাদেশ লোকেশনটা মনে হয় ইঙ্গিত করছেন, জেন্ডার স্টাডি বলাতে মনে হলো, কারণ জেন্ডার স্টাডি তার ইউরোপে কোনো সমস্যা না, কোনো হস্তক্ষেপ হয়নি তাতে। আমার মনে হয় যে এখানে আসলে আপনার একটা বিবদমানতা, মানে প্রতিপক্ষের মধ্যে একটা বিবদমানতা এখানকার গভর্নেন্সের, এখানকার বলতে শুধু বাংলাদেশ বোঝাচ্ছি না, এই মুহূর্তে সমকালীন দক্ষিণ এশিয়ার অন্তত 3টা রাষ্ট্রের উদাহরণ তো দেখাই যায়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যেখানে কিনা বিবদমান থাকা। আচ্ছা, আফগানিস্তানেও আসলে তাই, কিন্তু আমরা খবর কম রাখি। তো এইটা তো আসলে নতুন গভর্নেন্সের সাউথে একটা সাধারণ বৈশিষ্ট্য, এবং আমেরিকার উদাহরণ দেখলে দেখবেন আমেরিকাতেও তাই, মানে মেজর প্রশ্নে দুই পক্ষ বানিয়ে ফেলা। তো সেটা মানে অজস্র বিষয় ঘটেছে। ঘটনাচক্রে আমাদের কপাল ভালো যে আমাদের জীবদ্দশাতেই ভোট রিগিং এর এবং আপনার হোয়াইট হাউস দখলের মতো ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটার কারণে আমাদের সকল পক্ষেরই কিছু সুবিধা হয়েছে। হ্যাঁ, যারা বলতে চান দেখলা তো তাদেরও সুবিধা হয়েছে, আর যারা কিনা বুঝে উঠতে পারছিলেন না তাদেরও সুবিধা হয়েছে, কিন্তু এটা কমিক্যালি বলা। আমার মনে হয় যে এই বিবদমানতার কারণে এখানে আবারও বলি, তখন লেনিন ছিলেন ধরে নিয়ে সংক্ষেপে বলাই ভালো হবে আমার জন্য, যে আসলে প্রসঙ্গটা আসলে বিজ্ঞান বনাম জেন্ডার বনাম ধর্মীয় পক্ষের না, এটা হচ্ছে প্রসঙ্গটা হচ্ছে নাজুক রাখার, মানে এক পক্ষ দ্বারা আরেক পক্ষকে নাজুক রাখা, ভালনারেবল রাখা। তো আমার মনে হয় যে এটা গভর্নেন্স দিয়ে বোঝা খুব জরুরি হবে, দর্শন দিয়ে না। যেমন আমি তখন বলছিলাম প্রগতি দিয়ে না বুঝে পাহারাদারিত্ব দিয়ে বুঝতে হবে, ঠিক একইভাবে একই কথাই বলছি এখন, যেটা আসলে দেখতে হবে গভর্নেন্সের একটা কৌশল হিসেবে, যেখানে বিবদমানতা আসলে ওই গভর্নেন্সের মানে খুব ফান্ডামেন্টাল একটা প্রয়োজন। তো সেই কারণে এটা অমুকটা বনাম তমুক হিসেবে আমি ধরে নিচ্ছি উনিও না দেখতে পারেন, কিন্তু ওনার প্রশ্ন যেহেতু ইঙ্গিত আছে, আমি মনে করি না যে এটা সংকটটা পণ্ডিতদের উপরে আক্রমণ। কারণ কি, এটা ধরুন কথার কথা 15 সাল থেকে বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতকে কে কেয়ার করে, আর মানে এটা তো অন্তত গত 8 বছরে বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত, এটা তো প্রায় মানে বাংলাদেশে অন্তত এটা সত্যি সত্যি আমারও তো হাসি পেয়ে গেল, এটা তো কমিক্যাল পর্যায়ে গেছে। এইখানে বরং বোঝার আছে যে কেন কোনো একটা সময় একটা পেশাকে মানে সিস্টেমে তামাশাকৃত করার প্রয়োজন পড়ে, এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শব্দটা বলেন বা বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত বলেন, আমাদের মাথায় যে সকল মুখচ্ছবিগুলো আসে, এটা তো ইটসেলফ আমরা যারা এই পেশায় আছে আমাদেরই তো হাসি ঠাট্টা পেয়ে যায়। তো তার মানে হচ্ছে তার মানে গণ যে রিডিকুলিং, আমি এটাকে বলতে চাচ্ছিলাম, রিডিকুলিং এবং প্রতিপক্ষতা গভর্নেন্সের একটা বৈশিষ্ট্য। আমি বরং মনে করি যে পণ্ডিতরা একটা, যদি ওনার ভাষায় ব্যবহার করলাম,
লেনিনের, পণ্ডিতরা একটা ক্যাটাগরি হিসেবে 80-র দশকে বিবেচ্য ছিলেন বলেই পরের সময়গুলোকে এটাকে রিডিকুলিং এর মধ্যে নেওয়া হয়েছে। পণ্ডিতরা নিজেরাও সহায়তা করেছেন। কেউ কি বলে আপনার ওই সেক্রেটারিয়েটের কোন মর্যাদায়, সেই প্রশ্ন এখন যে শিক্ষকতা করছে তার সেক্রেটারিয়েটের স্ট্যাটাস কো মুখস্থ করতে হবে কেন, কিন্তু করেছেন তো তারা। হ্যাঁ, তো এ পক্ষ আছাড় খেয়েছেন, ও পক্ষ রিডিকুল করেছেন, কিন্তু ওভারঅল আমি মনে করি না যে এটা সংকটটা ধর্ম বনাম বিজ্ঞানের কিংবা ধরুন জেন্ডার স্টাডি বনাম দেশের গোড়ামির। আমি বরং মনে করি যে এগুলো জাগরুক রাখা হয় ইয়ের জন্য, গভর্নেন্সের স্বার্থে। এই কখনো সেটা হেট্রেড পলিটিক্স করে, কখনো সেটা বুলিং পলিটিক্স করে, কখনো সেটা রিডিকুলিং পলিটিক্স করে, এগুলো সবই পলিটিক্যাল উইপন হিসেবে ব্যবহার হয়। তখন আসলে এক বর্গের সাথে আরেক বর্গকে মানে লাগিয়ে দেওয়া বা এই ব্যাকরণগুলো বা এই প্রণালীগুলো চালু আছে, আমি ওভাবে দেখি এবং আমার দেখাতে আমার কোনো সমস্যা দেখছি না কোনো। আমার মনে হয় পবিত্র বোধহয় মিস হয়ে গেছে, আমরা শেষ করতে হবে। তাহলে লাবণ্য এবং আপনি মিলে, আমি যেহেতু আপনাদের বাইরের লোক, ছেড়ে দিলাম। হ্যাঁ, না না, আমি তোমাকে সঞ্চালকের পক্ষে যদি একটু জানতে চাই যে একটা সময়ের পর আমরা গণবিশ্ববিদ্যালয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বিষয়টাকে জানার চেষ্টা করব। সেই নিরিখে আমরা যদি মানুষ চৌধুরীর কাছে জানতে চাই যে আসলে জাফরুল্লাহর চিন্তা এবং দর্শনটা সমসাময়িক সময় এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে কতটা গ্রহণযোগ্য বা সেটাকে কিভাবে আমরা আসলে টিকে রাখতে পারি বলে মনে হয় আসলে। আমি খুব সংক্ষেপে এটুকু শুনে আমরা হয়তো শেষ করতে চাই, উত্তর করি। এবং যদি আর সুযোগ না পাই, এইটার মাধ্যমে সবচেয়ে চুপচাপ লাবণ্য, অনেক দিনের পরিচিত শহীদ ভাই এবং সঞ্চালক যিনি এই মুহূর্তে নেই টেকনিক্যাল কারণে, পবিত্র, সকলকে ভিলেজ ডক্টর অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। কারণ ধরে নিচ্ছি যে টেকনিক্যাল যেখানে গেছে আরেকবার আমি হয়তো বিদায় নেওয়ার সুযোগ নাও পেতে পারি। তো আমি বরং মনে করি যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কেস হিসেবে, বায়োগ্রাফিক কেস হিসেবে যদি দেখি আমরা, উনি সহজ কেস নন, সরল কেস নন। অনেকগুলো কারণে নন। একটা তো তার ক্যারিশমা, সেটা নিয়ে অন্য সময় আলাপ করা যেতে পারে। এত বহুমুখী প্রতিভা বলেন বা যেগুলো বলার চালু আছে, যেগুলো সমাজে শব্দ, সেগুলোর বাইরে যদি বলি, সংগঠক হিসেবে ওনার যে পদ্ধতি, সেটা কিন্তু একই সাথে আপনার ভীষণ লেগে থাকা, মানে যেটাকে ইংরেজিতে বলে গ্রিটি, মানে গ্রিটি, তারপরে স্টাবর্ন, মানে এগুলোও বলবে, কারণ ইংরেজিতে স্টাবর্নের একটা ইতিবাচক কনোটেশনও আছে। হ্যাঁ, একদম মানে গোয়ারের মতো কাজ শেষ করতে চাওয়া। তো ওই তার ওই স্টাবর্ননেস ছিল, তার ওই অ্যান্টিসিপেশন ছিল, আমি ইচ্ছে করে ইংলিশ শব্দগুলো বলছি, তার ওই দূরদর্শিতা ছিল, তার দুর্দান্ত সাংগঠনিক ছিল, আন্তঃশ্রেণী মেলামেশার, যেটা খুব বিরল একটা গুণও, উনি নিজে সচ্ছল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আন্তঃশ্রেণী মেলামেশার তার দক্ষতা ছিল, তার ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ছিল প্রায় আউটস্ট্যান্ডিং। অতটাই যে যখন তিনি পায়ের উপর হাঁটেন না, তখনও পিএম কে তিনি মাথা নিচু করে তার আগামী দিনে নিয়ে কিছু বলছেন, যে ছবিটা খুব পপুলার হয়েছে ঢাকাতে। তো এটা তো ধরেন আপনার মানে ওয়ান্স ইন হয় না, যে আমাদের ওয়ান্স ইন লাইফ টাইম ধরনের এই ধরনের এত তৎপর বা এত সক্ষম লোক জন্ম হয়। সে কারণে আমি বলছি ক্যারিশমার দিকটা আলাদা রেখে যদি বলি, পদ্ধতিগত দিকটাতে যদি বলি, এই ক্যারিশমাটা তো আলাদা করে না বললে তো আসলে মুশকিল হয়ে যায়, এতদিকে এনার্জি থাকে যার, সেগুলোকে আরেক দিনের জন্য রেখে যদি পদ্ধতিগতভাবে বলি, আমি দেখতে পাই দূর থেকে তার পদ্ধতির ভিতরে ইন্টারেস্টিং, আমি দেখতে পাই, এটা আমার রিডিং, ইন্টারেস্টিং, মানে ধরা যাক দরকার মতো সংহতি তৈরিতে তিনি সমান্তরাল, মানে হরাইজন্টাল সংহতি যেমন তৈরি করতে চেয়েছেন, সেটা তো বলা বাহুল্য। তার একদম ৭৩-এর গণ রাজনীতির যে অংশ, সেটা থেকে জানি আমরা, তার রাজনৈতিক সম্পৃক্তি থেকে জানি সেগুলো। কিন্তু অন্যান্য সময় তিনি আসলে ঠিক হরাইজন্টাল বন্ধুত্বের বাইরেও পদ্ধতিগতভাবে যেতে চাইতেন, এবং এই চাওয়াটা যদি খুব প্রস্তুত লোকজন না খেয়াল করেন, তাহলে ভুলভাল হতে পারে বুঝতে। সেটা কিরকম,
80-র দশকে অনেক লোকে উচ্চারণ করবেন না, তারা আরাম পাবেন না বলে, কিন্তু আমার সে সংকট নেই। 80-র দশকে যে ওষুধ নীতিটা এরশাদ করেছিলেন, সেই ওষুধ নীতিটা বিভিন্ন সময় পর্যালোচিত, এবং যারা জানেন আমারই বরং দক্ষতা কম, তারা এটাকে একটা যুগান্তকারী ওষুধ নীতি হিসেবেও দেখেন কখনো কখনো, বা অন্তত অনেক শক্তিমান। এখন এই ওষুধ নীতিটা ছিল কিন্তু আসলে মোটের উপরেই ডক্টর জাফরুল্লাহ সাহেবের যদি বলি মস্তিষ্কজাত। এখন এটার কারণে তাহলে তার একই সাথে ওই কলঙ্ক তার নিতে হয়েছে যে তিনি এরশাদের সাথে সংলাপে ছিলেন। এখন এটা বলতে চাইছিলাম যে এটা এমন একটা কনটেক্সচুয়াল প্রসঙ্গ যেটা সবসময় আমরা হরাইজন্টাল বা আনুভূমিক বন্ধুত্ব দিয়ে বুঝবো না। বিশেষ করে বাম যে ন্যারেটিভ আছে, এটা বলা হয় যে গ্লোবাল ন্যারেটিভ, যে ভাষাতেই বলেন কেন, বাম রাজনীতির যে একটা পার্টি লাইনার ন্যারেটিভ আছে সেখানে বলুন, আর লিবারেল পলিটিক্সেও যে ধরনের ন্যারেটিভ আছে মানুষের সংহতি এবং বিকাশ সংক্রান্ত, সেখানে কিন্তু কে কার সাথে মিশবে তার কিন্তু একটা প্রায় মরাল চকিং আছে। তো এগুলো খুব খুব ঝুঁকিপূর্ণ এলাকা, রিস্কি এলাকা। সেটা মহাভারত পড়তে গেলে ভক্তিশীল মহাভারত একভাবে পড়বেন, কিন্তু ক্রিটিক তো বুঝতেই পারবে না যে শ্রীকৃষ্ণ বসে ওখানে কি করেন, আবার কৌরবের সাথে কি করেন। তো ফলে আমার মনে হয় যে ওই মাল্টিপল রিডিং এর যে জায়গাগুলো আছে সেগুলোতেও এইটাই বলছিলাম যে ক্যারিশমেটিক হিসেবে আরেকদিন তো আলাপ করার লোক আছেনই, আমি বরং সঠিক লোক না, তাকে কাছ থেকে দেখি নাই, দূরে দূরে থেকেই আমার রিডিং তার। কিন্তু একই সাথে তার এই হরাইজনটা সম্পর্কের বাইরেও, বা সম্পর্ক বলতে মৈত্রী বোঝাচ্ছে, রাজনৈতিক মৈত্রীর ক্ষেত্রে তিনি অনেক পদক্ষেপ ধর্মী ছিলেন বলে আমি মনে করি, বা স্ট্র্যাটেজিস্ট বলা উচিত আসলে। হ্যাঁ, এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে তিনি সবসময় হরাইজন্টাল মানে সংহতিতে কাজ করতেন না বলে আমি মনে করি। তো সেই অর্থে বলতে গেলে চিন্তা দর্শনের বিষয় না, উনি যে পদ্ধতিতে কাজ করতেন সেটা আরো গুরুত্বপূর্ণ আমার জন্য। কারণ চিন্তা দর্শন তো এটা তো দেখা যাচ্ছে মূর্ত, সস্তাতে বেশি লোককে এডুকেশন দেওয়া, সস্তাতে বেশি লোককে ওষুধ দেওয়া। তো এটা বুঝবার জন্য আমাদের কারোর কোনো রকেট সায়েন্স পড়ারই দরকার নেই, রাদার কি পদ্ধতিতে সেটা তিনি অ্যাকচুয়ালাইজ করতে চেয়েছেন, বা তাই তো, মানে কি পদ্ধতিতে তিনি সাবস্টেন্সিয়েট বাস্তবায়িত করতে গেছেন, সেই রাস্তাটা তরিকাটা বরং ইন্টারেস্টিংলি রিড করা যেতে পারে, হ্যাঁ, বা করে চিত্তাকর্ষক পড়াশোনার বিষয় হতে পারে। সেটা আমরা যে পক্ষ থেকে দেখি না কেন। তা আমি বরং বলবো যে সমর্থন লোকজন ছাড়া তো আসলে সম্ভব না। মানে একটা 17টা লোকের কাজ করছে একটা লোক, তাহলে তো অন্তত আপনার ব্যাকআপ দেওয়ার জন্য 17টা লোক লাগবে না অনুপস্থিত, এটা তো সাধারণভাবে বলা যায়। তো সেটা একটু কমিক্যাল শোনালো, কিন্তু আমরা তো আমাদের প্রত্যেকের আওকাত সামর্থ্য জানি নিজেদের। তো কিন্তু অবশ্যই যে বিহাইন্ড দ্য সিন, মানে অন দ্য স্টেজ, ব্যাক স্টেজ, নানানভাবে কাজ করবার যে মানে উদ্যম থাকতে হয় যিনি কাজ করেন, এবং লক্ষ্য অর্জনের জন্য নানান ধরনের পদক্ষেপ নিতে হয়, এগুলো রিডিং হিসেবে, মানে এটা একটা সমর্থন অসমর্থনের প্রসঙ্গ না, রিডিং হিসেবে তিনি দুর্দান্ত টেস্ট কেস। যারা এখনো মনে করেন সামনে কতগুলো বছর আছে তাদের জন্য মানে দুর্দান্ত টেস্ট কেস তিনি, তাকে বুঝতে চেষ্টা করার কিভাবে কাজ করতেন তিনি, সেটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। কারণ লক্ষ্যগুলো আমার ধারণা সকলেই প্রায় বুঝতে পারি কি লক্ষ্যে তিনি কাজ করেছেন। এই বলবার ছিল আমার দিক থেকে শেষ কথা। ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ আবারও আগামী কোনো ধন্যবাদ।